অভিমানে তুমি সূচনা পর্ব। একের পর এক বেল্টের আঘাত শরীরে যেন জ্বালা সৃষ্টি করছে। চিৎকার করারও উপায় নেই, কারণ মুখ বাঁধা। আঘাতের কারণে শরীরের কয়েক জায়গা থেকে রক্তও বের হচ্ছে। লাল রক্ত যেন আমার গায়ে জড়ানো লাল বেনারসির সাথে মিলে একাকার হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আঘাত করা ব্যক্তিটি আঘাত থামিয়ে সজোরে বেল্টখানা মাটিতে ফেলে দিল। তারপর চিল্লিয়ে বলল, মিটেছে তোর জ্বালা, বিধবা একটা? 2 দিন হয়নি স্বামী মরেছে, এর মধ্যে আরও একটা বিয়ে করার জন্য এত মরিয়া হয়ে উঠলি যে আরেকজনের বিয়ের আসরে তাকে সরিয়ে নিজে বসে পড়লি। তোর মতো মেয়েদের তো পতিতালয়েও জায়গা দেওয়া উচিত না। এসব বলে ঘটঘট করে বেরিয়ে গেল ঘর থেকে। আমি কোনো মতে উঠে বসে নিজের মুখ হতে কাপড়টা খুললাম। তারপর খুব কষ্টে ওয়াশরুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে আঁতকে উঠলাম। শাওয়ার অন করে তার নিচে বসলাম। প্রতিটি পানির ফোঁটা যেন গায়ে আগুনের ফুলকির মতো লাগছে। অতীত। আমি মানজিয়া মিথি, বয়স 23, দেখতে ফর্সা, রোগাটে আর কোমর অবধি ঘন কালো চুল। সবার মতে আমি নাকি একটু বেশিই সুন্দরী, তবে রোগাটে ভাবের জন্য তা নাকি ঢাকা পড়ে গিয়েছে। পড়াশোনাটা এইচএসসির পর আর করার সুযোগ হয়ে ওঠেনি। মা, বাবা আর 2 ভাই আর আমি মিলে ছিল আমাদের সংসার। আমাদের বাড়িটা একদম মধ্যম গ্রামে হওয়াতে মেয়েদের বেশি পড়াশোনা করার রীতি নেই। তাই তো 18 পেরোতেই সবাই বিয়ের জন্য ব্যস্ত হয়ে উঠল। যৌতুক দেওয়ার সামর্থ্য না থাকায় বিয়ের জন্য এগোতে পারছিল না আমার পরিবার। অবশেষে 22-এর কোটা পেরোতেই আমার চাচা পাশের গ্রামের একজন লোকের জন্য আমার সম্বন্ধ নিয়ে আসেন। লোকটির প্রায় 45 বয়স, আগের স্ত্রী মারা গেছেন। যথারীতি সময়ে বিয়ে হলো লোকটির সাথে। কিন্তু বিয়ের দিন বিদায় পথে গ্রামের মূল সড়কে রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে বাসের সাথে। ঘটনাস্থলেই তার মৃত্যু। তার বাড়ির লোকজন আমায় অপয়া বলে বাড়িতে ফেলে যায়। যার নাম না জেনেই বিয়ে করলাম, তার দুর্ঘটনার জন্য আমি দায়ী। কি আজব ব্যাপার, তাই না? এই ঘটনার 1 মাস পর আমার ফুপি বাড়িতে আসেন। ফুপিরা ঢাকায় থাকেন। ফুপির একমাত্র ছেলে সাইমান আহমেদ সাদি। সাদি ভাইয়া আমার থেকে 6 বছরের বড়। শুনেছি বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরেছেন। সাদি ভাই দেখতেও খুব সুন্দর। অনেক ফর্সা না হলেও শ্যামবর্ণ গায়ের রঙে সৌন্দর্য যে কোনো মেয়েকে হার মানাবে। ভাইয়া 6 ফিট লম্বা আর জিম করা বডি। তার উপর ঠোঁটের কোণে অমায়িক হাসিতে যেন যে কোনো মেয়ে তার প্রেমে পড়বে। কয়েক বছর আগে বাবার সাথে ফুপির একটা ঝামেলা হওয়াতে ফুপি বাড়িতে আসা বন্ধ করে দেন। তবে এবার মা অনেক বলে বাবার ফুপিকে মিল করান। ফুপির বাড়ি আসার আরেকটি কারণ হলো সাদি ভাইয়ের বিয়ে। সাদি ভাই নাকি কোনো একজন মেয়েকে খুব ভালোবাসেন, তাকে বিয়ে করবেন। তাই ফুপির ইচ্ছেতে তাদের বিয়ে আমাদের বাড়িতেই হচ্ছে। প্রথম সাদি ভাইকে অনেক আগে দেখেছিলাম, আর এই দেখলাম। তার হবু স্ত্রীও যেন কোনো এক হুড়পড়ি। কথার মাঝে জানলাম তার হবু স্ত্রী এর নাম তিশা। সাদি ভাই আর তিশা আপুর বিয়ে তারিখ ঠিক হলো, কিন্তু কথাচক্রে সাদি ভাই বা তৃষা আপুকে আমার সাথে কেউ পরিচয় করালো না, হয়তো অপয়া বলে। অনেক সময় পর ফুপি আমায় ডেকে বলেন, কিরে মিথি, কাছে আসছিস না কেন? ফুপির কাছে গিয়ে বসলে ফুপি তিশা আপুর সাথে পরিচয় করিয়ে দেয়। সাদি ভাইয়ের সাথে পরিচয় হলে তিনি বলেন, আরে তুই এখন আর আইসক্রিমের জন্য ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদিস নাকি? আমি ঠোঁট চেপে বললাম, মোটেই না, আমি এখন বড় হয়ে গিয়েছি। তারপর বেশ হাসি তামাশার পর বাবা আর ফুপি মিলে সাদি ভাইয়ের বিয়ের তারিখ ঠিক করেন। সামনের বুধবার গায়ে হলুদ, আর তারপর দিন বিয়ে। ফুপিরা ঢাকা থেকে শপিং করে এনেছে, তাই সবাই মিলে দেখতে বসলাম। তারপরের দিন সাদি ভাই, তিশা আপু আর আমার বড় 2 ভাই মিহির আর মাহির গেল ঘুরে দেখতে। তখন মা আমায় একা
ঘরে ডেকে বলেন, শোন মিথি, সাদির কোনো শুভ অনুষ্ঠানে তুই উপস্থিত থাকবি না। তিশা আর সাদির আশেপাশেও আসবি না বিয়ে না হওয়া অবধি, বুঝতেই পারছিস। মাকে থামিয়ে বললাম, বুঝেছি, আমি বিধবা, তাই শুভ অনুষ্ঠানে যেতে নেই, চিন্তা করো না, আমি থাকবো না, বলে বেরিয়ে পড়লাম ঘর হতে। আজ সাদি ভাই আর তিশা আপুর গায়ে হলুদ। ফুপি একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছেন, সাথে করে প্যান্ডেলে নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমি বাহানা দিয়ে ঘরে চলে আসি। ঘরে বসে জানলা দিয়ে অনুষ্ঠান দেখছি। হঠাৎ চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম, কিছু বুঝতে পারলাম না, কিন্তু কিছুক্ষণ পর সাদি ভাই এসে আমার ঘর হতে আমার হাত ধরে প্যান্ডেলে নিয়ে গেলেন। তারপর তিশা আপুর পাশে বসে আমাকে বললেন গায়ে হলুদ লাগাতে। আমি বেশ অবাক হলাম। দেরি হচ্ছে দেখে সাদি ভাই দিল এক ধমক। আমি আঁতকে উঠলাম। ভয়ে ভয়ে তাদের হলুদ লাগালাম। তারপর স্টেজ থেকে নিচে নেমে চাস্তো বোন তুষির পাশে দাঁড়ালাম। তুষির বয়স মাত্র 15, তবে অনেক চটপটে। প্যান্ডেলে কি হয়েছে ওর কাছে জানতে চাইলে ও যা বলল তাতে আমি হতবাক। আমার কথা ফুপি জিজ্ঞেস করতেই মা বলল ও আসবে না। চাচি গলা খেকিয়ে দিয়ে বললেন, তুমি তো জানো ননদি, ওর স্বামী মরেছে কয়েকদিন আগেই, অপয়া মেয়ে। ফুপি বেশ রেগে বলল, কারণ মৃত্যুর দায়িত্ব আর মিথি না? ফুপি জোরাজুরি করে যখন পারল না তখন সাদি ভাইকে বলল। সাদি ভাই তখন বাবা চাচার সাথে কথা বললেন, কিন্তু তারা নাকচ করে দিলেন। গ্রামের বেশ কয়েকজন নিমন্ত্রিত আমার উপস্থিতির কথা শুনে বললেন, আমার মতো অপয়া মেয়ে অনুষ্ঠানে থাকলে তারা থাকবেন না। সবার কথা শুনে সাদি ভাই রেগে বললেন, এসব কুসংস্কার তিনি মানেন না, বলে আমাকে নিয়ে এলেন ঘর থেকে। সব অনুষ্ঠানের পাট চুকিয়ে আমি ছাদে দাঁড়িয়ে আছি। এর মধ্যেই ছাদে সাদি ভাই আসে। আমাকে কাঁদতে দেখে বলেন, কী রে বুঝি, কাঁদছিস কেন? বললাম, এমনি। সাদি ভাই, মন খারাপ করিস না, এসব কুসংস্কার বিশ্বাস করতে নেই, কারণ মৃত্যুর দায় তোর না। আমি কোনো উত্তর দিলাম না, আকাশপানে চেয়ে রইলাম। ভাইয়ার ফোন আসায় সে নিচে নেমে যায়। আর সাদি ভাইয়ের বিয়ে। আমি তৈরি হয়ে বিয়ের আসরে যাব বলে বের হব, তখনই ফুপু কিছু ব্যাগ নিয়ে আমার ঘরে ঢুকলেন। তারপর দরজা বন্ধ করে দিলেন। তারপর আমার হাত ধরে যা বললেন তাতে আমি অবাকের চরম শিখরে পৌঁছে গেলাম। ফুপি আমায় অনুরোধ করেছেন যে সাদি ভাইকে বিয়ে করতে, কারণ তিশা আপু পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সাথে যদিও আরও কারণ ফুপি জেনেছেন তা পরে জানাবেন। আমি বারবার মানা করলাম, কিন্তু অবশেষে ফুপি আমার পায়ের সামনে বসে আঁচল তুলে ভিক্ষা চাইছেন। তখন এক প্রকার বাধ্য হয়ে তিশা আপুর জামা কাপড় পরে বড় ঘোমটা দিয়ে বিয়ের আসরে গেলাম। কবুল বলার সময় আমার গলার আওয়াজ আটকে যাচ্ছিল ভয়ে। তারপর ফুপির কাঁধে হাত রাখায় বলে দিলাম। আয়নায় মুখ দেখা পর্বে আমার মুখ দেখে আঁতকে দাঁড়িয়ে পড়লেন সাদি ভাই। সে চিল্লিয়ে বলল, এসব কি, তুই এখানে কেন, তিশা কই? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। তখন ফুপি বললেন, সাদি, তিশা পালিয়েছে। সাদি ভাই বলল, কি? হতেই পারে না। তখন সারা বাড়ি খুঁজে ফোন করতেই দেখে তিশার মেসেজ। তিশা লিখেছে, আমি যেতে চাইনি সাদি, কারণ লোভে বাধ্য হলাম। এই মেসেজ পড়ে সাদি ভাই স্বাভাবিকভাবে আমায় ভুল বুঝেছে। বিয়ের আসর ছেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় তিশাকে খুঁজতে। সাদি ভাই বেরিয়ে যেতেই আমার মা এসে আমায় এক থাপ্পড় মারল আর যা তা বলতে লাগলো। এরপর এক ধাক্কা দিয়ে এলে আমি বাবার পায়ের কাছে গিয়ে পড়ি। বাবা হাত চেপে ধরতেই আমাকে ছিটকে ফেলে দিয়ে চলে গেল। ফুপি এসে আমায় টেনে তুলল, তারপরে বলল, চল মিথি, আমরা এখনই রওনা দেব। বিদায় হলো, কিন্তু মা বাবা কেউ এলো না। কাঁদতে কাঁদতে গাড়িতে উঠলাম। সারা রাস্তা কান্না করতে করতে এলাম। ফুপি সান্ত্বনা দিলেন অনেক। অবশেষে ফুপির বাড়িতে পৌঁছালাম।
মেন গেট দিয়ে বাড়ি ঢুকে দেখি এ তো বাড়ি নয়, প্রাসাদ। চারিদিক তাকিয়ে দেখতে লাগলাম। ফুপি কয়েকজন মেয়েটকে দিয়ে আমাকে সাদি ভাইয়ের ঘরে পাঠালেন ফ্রেশ হতে। সাদি ভাইয়ের ঘরে ঢুকে দেখলাম ঘরটা বেশ সাজানো গোছানো। কোণের একটা দেওয়ালে সাদি ভাই আর তিশা আপুর অনেক ছবি রয়েছে। তাদের ছবি দেখে একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর ফ্রেশ হয়ে ফুপির কাছে গেলাম। ফুপি আমায় খাবার দিলেন। এত ঝামেলার মধ্যে ভুলেই গেছিলাম যে খাওয়া হয়নি। খাওয়ার পর রুমে নিয়ে ফুপি বললেন, সাদিকে একটু ম্যানেজ করে নিস, ও একটু রাগী। তারপর তিশা আপু সম্পর্কে যা বললেন তা শুনে আমি অবাক। কথা শেষ করে রাত 11টায় আমায় সাজিয়ে সাদি ভাইয়ের ঘরে পাঠালেন। ঘরটা আর সাজানো হয়নি। অনেকক্ষণ যাবৎ বসে আছি। ভয়ে আমার জীবন শেষ। রাত 1:30টার দিকে সাদি ভাই ঘরে আসলেন। দরজা খুলে আমাকে দেখেই রেগে গেলেন। তার দিকে তাকিয়ে দেখি রক্তাক্ত চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। কিছু বলার সুযোগ না দিয়ে এক থাপ্পড় দিলেন আর আমি মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর তো জানেনই আপনারা। দরজায় নক করায় কোনো মতে গা মুছে শাড়ি পেঁচিয়ে বাইরে এসে দেখি ফুপি। আমার হাত পা মুখ দেখে ফুপি বুঝতে পেরে মুহূর্তে রেগে গেলেন। তারপর সাদি ভাইকে ফোন করলেন, ও বাড়িতে আসতে বললেন। সাদি ভাই বাড়িতে আসা মাত্রই ফুপি উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে সাদি? তার সোজাসাপটা উত্তর, তিশাকে খুঁজতেছিলাম। ফুপি রেগে চিল্লিয়ে উঠে বললেন, তুমি বুঝতে পারো না আমার কথা, নাকি তোমার কমন সেন্স কাজ করছে না? তোমাকে কাল 1000 বার বললাম যে তিশা পালিয়ে গেছে। আর বাকিটুকু বলার আগেই সাদি ভাই চিল্লিয়ে বললেন, হতেই পারে না। তিশাকে ওই অপায়া মেয়েটা সরিয়ে দিয়েছে। ওর লোভ ছিল শহরের বাড়িতে বিয়ে করে আসার, তাই। আমি সব জানি। বউ তো হয়ে এসেছে, এবারও হাড়ে হাড়ে টের পাবে। ওর জীবন নরক করে তুলব। কাল মেরেছি, আজ আবার মারব। বলে আমার দিকে এগিয়ে আসতে নিলে ফুপি সজোরে এক থাপ্পড় মারে সাদি ভাইয়ের গালে। যে ফুপি ফুপার মারা যাওয়ার পর নিজে হাতে সব কিছু সামলেছেন, কিন্তু কখনো সাদি ভাইয়ের গায়ে আঁচড় লাগতে দেননি, তিনি আজ সাদি ভাইকে থাপ্পড় মারলেন। সাদি ভাইয়ের বাবা মানে ফুপা 2 বছর আগে মারা যান। ফুপার নিজস্ব ব্যবসা আছে, ওটাই সাদি ভাই আর ফুপি মিলে দেখাশোনা করেন। সাদি ভাই যেন অবাক চোখে তার মায়ের দিকে তাকিয়ে আছেন। ফুপি বললেন, জানোয়ার মানুষ করেছি আমি, ঘেন্না হচ্ছে তোকে নিজের ছেলে বলে পরিচয় দিতে। ছি, তুই কাপুরুষের মতো মেয়ে মানুষের গায়ে হাত তুলছিস, ছি। বলেই ফুপি নিজের ঘরে চলে গেলেন। আমি ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইলাম। সাদি ভাইও অশ্রুভেজা রক্তাক্ত চক্ষু আমার উপর নিক্ষেপ করে প্রস্থান করলেন। বুঝতে পারলাম না আমার উপর রাগ দেখানোর কারণ। আমি দ্রুত ফুপির রুমে গেলাম। দেখলাম ফুপি কাঁদছেন। আমি যেতেই আমার সামনে হাত জোড় করে বললেন, ক্ষমা কর মিথিমা আমায়, নিজের ছেলেকে বাঁচাতে তোর জীবন নষ্ট করলাম। আমি ফুপির হাত ধরে বললাম, বাদ দাও ফুপি, আল্লাহর উপর ভরসা রাখো, সব ভালোই হবে। আচ্ছা ফুপি, তিশা আপুর ব্যাপারটা আমাকে একটু ক্লিয়ার করবে? কাল অত ঝামেলাতে পুরোটা বুঝলাম না। তারপর ফুপি বলল, শোন তাহলে, তিশার সাথে সাদির পরিচয় হয় সাদি বিদেশ থেকে আসার পর। সাদির পছন্দ বলে আমিও মানা করতে পারিনি। তবে তিশার ব্যাপারে খোঁজ নিতে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিদানকে লাগিয়ে দিই। ওদিকে সাদি বিয়ের জন্য চাপ দেওয়াতে আমি ওদেরকে নিয়ে বাড়িতে যাই। বিয়ের ঠিক আগের দিন রাতে রিদান আমায় জানায় যে তিশার আগে ইতালিতে একবার বিয়ে হয়েছিল। প্রথম স্বামীকে সে নিজে হাতে খুন করে ইতালি থেকে পালিয়ে আসে। দ্বিতীয় বিয়ে হয় ইন্ডিয়াতে, ওখানে তার একটা বাচ্চাও আছে।
দ্বিতীয় স্বামী হলো তার কলেজ জীবনের প্রেমিক। তাদের দলে 15 জন লোক আছে। এদের কাজ হলো তিশাকে বিভিন্ন জায়গায় বিয়ে দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়া। কেউ দিতে অস্বীকার করলে তাদের মেরে ফেলতেও তারা দুবার ভাবে না। অনেকে তৃষার প্রেমে ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে। বিষয়টা জানার পর আমি সাদিকে বলার বহু চেষ্টা করি, কিন্তু সাদি কষ্ট পাবে, আবার বিয়েটা ভাঙলে আমাদের সম্মানের ব্যাপার ভেবে তোকে বলি সাদিকে বিয়ে করতে। আর তৃষার কিছু প্রমাণ আমার ফোনে রিদান পাঠিয়েছিল, তা দিয়ে ভয় দেখিয়ে ওকে বিয়ের আসর ছেড়ে পালাতে বলি। রিদানের প্ল্যান ছিল তৃষা গ্রামের চৌরাস্তা অবধি আসার পর ওকে ধরবে ও পুলিশের কাছে দেবে, কিন্তু চৌরাস্তা অবধি তৃষা আসার পর হঠাৎ একটা কালো গাড়িতে তৃষাকে নিয়ে যায়। রিদান অনেক চেষ্টা করেও তাদের ধরতে পারেনি, তবে খোঁজ চলছে। আশা করি অনেক দ্রুত পেয়ে যাব। আর আজব ব্যাপার কি জানিস, আমার সেই প্রমাণ রাখা ফোনটা বিয়ের ঝামেলাতে কোথায় যেন গায়েব হয়ে গেছে। ওটা থাকলে সাদিকে দেখানো যেত। আমি ভাবতে লাগলাম, একটা মেয়ে এতটা খারাপ? ফুপির ডাকে বাস্তবে ফিরলাম। ফুপি বলল, আমি ভাবছি সাদিকে বিষয়টা জানাবো, তুই কি বলিস? আমি উত্তরে বললাম, আমি বললে কি আর সে বিশ্বাস করবে ফুপি? ভাববে তৃষার নামে দোষ দিচ্ছি। ফুপি বলল, তুই ঠিক বলেছিস, প্রমাণও নেই ওকে বিশ্বাস করানোর মতো। আমি উত্তরে বললাম, সময় দেখে। ফুপি বলল, চল খেয়ে আসি। সারাদিন ফুপির সাথেই ছিলাম। সাদি একবারও ঘর থেকে বের হয়নি। সারাদিনে ঘোরাঘুরি করলেও এটা বুঝলাম যে ব্যথাতে জ্বর আসছে। রাতে খাওয়ার পর ফুপি পেনকিলার আর নাপা খেতে দিলেন। ফুপিকে এর মাঝে জানালাম আমি পড়াশোনা করতে চাই। ফুপি জানালেন আমাকে আবার পড়াশোনা করাবেন, কালই খোঁজ নেবেন ভার্সিটি সম্পর্কে। আমি বেশ খুশিই হলাম। মাঝে অনেকটা গ্যাপ আছে, তাও আমি পড়তে চাই। বেশ খুশি খুশি মনে ঘরে সামনে আসতে মনটা খারাপ হয়ে গেল, এটা ভেবে না জানি সাদি ভাই আবার কি করে। আল্লাহর নাম করে ঘরের দরজা খুলে দেখি পুরো ঘরটা ঘুটঘুটে অন্ধকার। আলো জ্বালাতেই দেখি এক গাদা সিগারেটের টুকরো মেঝেতে পড়ে আছে। বুঝলাম ইনিই ফুঁকেছেন এগুলো। মনে মনে ভাবতে লাগলাম, এই লোকটা সিগারেট খায়, তার মানে মদও খায়, তার মানে গাঁজাও খায়। ছি। ভাবনার মধ্যে বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলেন সাদি ভাই। তাকে দেখে জীবনে প্রথম ছোটোখাটো ক্রাশ খেলাম। সে এখন কালো 3/4 প্যান্ট পরে আর ওপরে সাদা শার্ট পরে আছেন। চুলগুলো ভিজে বলে এলোমেলোভাবে কপালে ছড়িয়ে আছে। ভাবনার মাঝে আমার সামনে এসে তুড়ি বাজালেন সাদি ভাই। আবারও গা জ্বালানো একখানা কথা বললেন, জানি আমি দেখতে বেশ সুন্দর, তাই বলে ঘরের মধ্যে এমন খাম্বার মতো দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকবি? নজর লেগে যাবে আমার। তার কথায় কপাল কুঁচকে মুখ ভেঞ্চি দিলাম। সাদি ভাই তখন আমায় বললেন, ফ্রেশ হয়ে আয়। তার ভালো ব্যবহারে আমি তো পুরো অবাক। এই রুখা এত ভালো কথা বলছে, কি ব্যাপার? ঘাপলা আছে অবশ্যই। ভাবনার মাঝে আবার তিনি ধমক দিলেন। আমি ভয় পেয়ে কাপড় নিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হতে লাগলাম। 2 মিনিট অন্তর অন্তর সাদি ভাই নক করছেন। এই লোকটা এমন একটা ভাব করছে যাতে আমাকে না দেখে 1 সেকেন্ডও থাকতে পারছেন না। আজব। বের হতেই বললেন, বাথরুমে কি ঘুমিয়ে পড়েছিলি স্টুপিড? আমি আমতা আমতা করে বললাম, আমার ফ্রেশ হতে একটু বেশি সময় লাগে। সাদি ভাই, বুঝেছি, যা বিছানায় গিয়ে বস। আমি বিছানায় বসে আছি আর সাদি ভাইকে উল্টো দিকে ঘুরে কি যেন করছেন। কিছুক্ষণ পর এক বাক্স ওষুধের মধ্যে থেকে একখানা ওষুধ আর পানি দিয়ে বললেন খেয়ে নিতে। আমি তো রসগোল্লার মতো চোখ করে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ এত ভালো হয়ে গেছে দেখে। সাদি ভাই, অমন প্যাঁচার মতো করে কি দেখছিস? আমি ভাবছি, আপনি আমায় এই ওষুধ খাইয়ে মারার প্ল্যান করছেন না তো? সাদি ভাই, হোয়াট রাবিশ, এটা পেন কিলার, মারতে যাব কেন তোকে? সাদি ভাইয়ের ধমকানিতে বলতে পারলাম না যে আমি একটা আগে পেন কিলার খেয়েছি। আবারও খেয়ে নিলাম। সাদি ভাই এবার আমায় বললেন,
তুই ঘুমিয়ে পড়, আমি একটু বের হচ্ছি। আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, এত রাতে? সাদি ভাই, কাজ আছে। আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না, কারণ তিনি আলো নিভিয়ে দিয়ে বেরিয়ে গেছেন। আমি কিছুক্ষণ শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম। তখন সাদি ভাইয়ের কিছুক্ষণ আগের ভালো ব্যবহার আর কেয়ারিংটা মনে পড়ল। বেশ ভালোই লাগছিল। এসব ভাবনার মাঝে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। সকালে চোখ মেলে দেখি 11টা বাজে। এত বেলা অবধি ঘুমালাম, ছি। উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে একজন মেয়েটকে সাদি ভাইয়ের কথা জিজ্ঞেস করতেই বলল তিনি নাকি বাড়ি ফেরেননি। বেশ টেনশন করতে লাগলাম। ফুপি নিচে এলেন, তাকে জানালাম। ফুপি ফোন করে দেখল ফোন বন্ধ। সারাদিনে সাদি ভাইয়ের কোনো খবর পেলাম না। ফুপি টেনশনে বিপি ফল করেছে। ফুপিকে ওপরে তার ঘরে রেখে আমি ড্রয়িং রুমে সাদি ভাইয়ের অপেক্ষা করতে লাগলাম। হঠাৎই একটা ফোন এলো ল্যান্ডলাইনে। আমি রিসিভ করলাম। আমি রিসিভ করে যা শুনলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। তাড়াতাড়ি ফোন ফেলে বাইরে দৌড়ে এলাম। চোখ থেকে অঝরে পানি পড়তে লাগলো। বাইরে গিয়ে ড্রাইভার চাচাকে বললাম, চাচা তাড়াতাড়ি সিটি হসপিটাল চলেন। চাচা বললেন, কার কি হয়েছে মা? আমি বললাম, সাদির, আপনি জলদি চলেন। ড্রাইভার চাচা আমাকে নিয়ে গাড়ি স্টার্ট দিলেন। 15 মিনিট পর হসপিটালে পৌঁছে দেখলাম রিদান দাঁড়িয়ে আছে। ওকে বললাম, কি হয়েছে ওনার? রিদান জানালেন, স্যার ফোন করে আমাকে ওনাদের পুরনো গোডাউনে আসতে বললেন। আমি সময় মতো পৌঁছানোর পর স্যারও আসলেন। হঠাৎ কালো মাস্ক পরা, টুপিতে মুখ ঢাকা কয়েকজন লোক আমাদের উপর আক্রমণ করেন। সিকিউরিটি ছাড়া ছিলাম বলে আমরা কিছুই করতে পারিনি। স্যার গুরুতর আহত হয়েছেন। তবে অবাক বিষয় হলো ম্যাম, ওরা আমাকে তেমন কিছু করেনি। স্যারের ওয়ালেট, ফোন আর সাথে থাকা ফাইলটা ওরা নিয়ে গেছে। স্যার যে আমায় কি বলতে চাইছিলেন তা জানা হলো না। রিদানের সাথে কথা বলতে বলতে সাদির কেবিনের সামনে আসলাম। ডাক্তার জানালেন যে সাদির ডান পা ভেঙে গিয়েছে আর বাঁ হাতে চোট লেগেছে, আর তেমন কিছু হয়নি। ফুপিকে ফোন করে জানালাম। ফুপি অসুস্থ বলে আসতে বারণ দিলাম। রিদানকে বললাম সাদির চিকিৎসা ব্যবস্থা যেন বাড়িতে করে, কারণ সাদির সিকিউরিটির দরকার। মনে মনে ঘুরতে থাকলো কারা সাদিকে মারতে পারে। তিশা। 3 ঘন্টা অপেক্ষা করার পর সাদির সাথে দেখা করার অনুমতি পাই। কেবিনে গিয়ে দেখি হাতে পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় শুয়ে আছে। চোখ থেকে জল এলো। তাড়াতাড়ি মুছে তার সামনে গেলাম। চোখ বন্ধ করে শুয়ে আছেন। এর মধ্যে নার্স এসে খাবার দিয়ে গেলেন। আমি সাদির মাথায় হাত রাখতেই সাদির চোখ মেলে তাকালেন। বেড কিছুটা উঁচু করে দেওয়াতে বালিশ পিঠে দিয়ে বসানো অবস্থায় ব্যবস্থা করালো। খাবার সামনে দিয়ে বললাম, খেয়ে নিন। সাদি ভাই ফ্যালফ্যাল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন, যেন খুব অস্বাভাবিক কথা বলেছে আমি। তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কি হলো, খাচ্ছেন না কেন? সাদি বেশ অভিমানী সুরে উত্তর দিলেন, একজন অসুস্থ মানুষকে নিজে হাতে খেতে বলিস কিভাবে, তাই ভাবছি। আমি তো কি বলবো, বাঁ হাতে চোট পেয়েছেন, ডান হাতে না। সাদি, তাই বলে অসুস্থ মানুষকে একা খেতে বলবি? কোনো কথা না বলে তার মুখের সামনে স্যুপ ভর্তি চামচটা ধরলাম। সাদি আমার দিকে চোখ রেখেই খেতে লাগলো। খাওয়ার মাঝে সাদি বললেন, মিথি, জানি তুই ওই দিনের ব্যবহারে আমার উপর রেগে আছিস, কিন্তু কেন এমন অমানবিক কাজ করেছি তা জানলে তুই রেগে থাকতে পারবি না। আমি উত্তরে একটু ফিচেল হেসে বললাম, ও তেমন কিছু না। আপনার 7-8টা বেল্টের বাড়িতে আমার তেমন কিছু হয়নি। বিধবা হওয়ার পর এমন বহু মার আমি খেয়েছি, কতদিন খেতেও পাইনি। আমি ওসব নিয়ে ভাবি না, খাওয়া শেষ করুন। সাদি ছলছল চোখে আমার দিকে তাকালেন, বললেন, কারণটা খুব জলদি জানবি মিথি? আমি উত্তরে বললাম, ঠিক আছে, যখন জানবো তখন ভেবে দেখব। তারপর আর কোনো কথা হয়নি আমাদের মাঝে। ওনাকে ওষুধ খাইয়ে দেওয়ার মাঝে রিদান এসে বললেন সে সাদিকে বাড়ি নিয়ে যেতে পারি আমরা। সাদিকে বাড়ি এনে ওনার ঘরে ঠিকঠাক মতো বসিয়ে দেওয়া হলো। ফুপি ছুটে এসে জড়িয়ে ধরলেন। সাদি ভাই আর ফুপি দুজনেই কাঁদছিলেন। আমি সোফার পাশে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর সাদি ভাই চোখ মুছে আমাকে বললেন, মিথি, আমার খিদে পেয়েছে। আমি কিছু না বলে কিচেনের পথে পা বাড়ালাম। খাবার নিয়ে আসার সময় ফুপি সাদি ভাইয়ের মুখে খাবার তুলে দিলে বললেন, মিথি, তুই আজ থেকে আমার পাশের ঘরটাতে থাকবি। তোর জামা কাপড় ওখানে রাখা আছে। হাসপাতাল থেকে এসেছিস, ফ্রেশ হয়ে আয়। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে প্রস্থান করলাম। ফ্রেশ হয়ে বের হয়ে কিছু খেয়ে নিলাম, কারণ
গতদিন রাতে খেয়েছি, আর খাওয়া হয়নি। মনে মনে ভাবছি, যাক ভালোই হলো, একটু স্পেস পাওয়া গেল। খাবার বেশিক্ষণ পর যদি সাদি ভাইকে দেখতে তার ঘরে গেলাম, দেখি ভাই ঘুমায়। তার বিরক্ত না করে চলে এলাম। জানলা দিয়ে বাসার বাইরে চোখ দিতেই দেখি অনেক গার্ড বাইরে। বুঝলাম সাদি ভাইয়ের সিকিউরিটির জন্যে। কিন্তু কথা হলো, সাদি ভাইকে মারতে চাই কারা আর কেন? ফুপির ডাকে বাস্তবে ফিরলাম। ফুপি বললেন, কী রে, সাদির জন্য চিন্তা করছিস? আমি মাথা নিচু করে বললাম, কিন্তু উত্তর দিলাম না। ফুপিকে জিজ্ঞেস করলাম আমি, আচ্ছা ফুপি, সাদি ভাইকে এমন করে তিশা আপু আক্রমণ করলো, আমার কথাই? ফুপি বললেন, এখনও জানি না, তবে খোঁজ চলছে। আমি, ও আচ্ছা। রাতে সাদি ভাইকে দেখতে গেলাম। গিয়ে দেখি ডাক্তার ওনার সামনে বসে আছে। আমাকে দরজায় দেখে সাদি ভাই ডেকে বললেন, মিথি, ভেতরে আয়, তোকে এখনই ডেকে পাঠাতাম। আমি জিজ্ঞেস করলাম, কেন? সাদি ভাই উত্তর না দিয়ে ডাক্তারকে বললেন, আঙ্কাল, এই হলো মিথি, যার কথা বলছিলাম আপনাকে। ওকে চেক আপ করতে হবে। তাদের কথায় আমি অবাকের চরম লেভেলে পৌঁছে গেলাম। আমার কথা ডাক্তারকে কেন বলবো ভাবনার মাঝে ডাক্তার আঙ্কেল আমার দিকে এগিয়ে মাথায় হাত দিয়ে বললেন, বাহ, বেশ মিষ্টি মেয়ে তো সাদি। এই মেয়েকে দ্রুত বিয়ে করে নাও, নয়তো চুরি হয়ে যাবে। ডাক্তারের কথায় সাদি ভাই মুচকি হাসে বললেন, করব খুব তাড়াতাড়ি। তাদের কথায় আমি পুরো বেআক্কেল হয়ে তাকিয়ে রইলাম। ডাক্তার আঙ্কেল চেক আপের জন্য বসতে বললে আমি সাদি ভাইকে বললাম, সাদি ভাই, আমি বেশ সুস্থ আছি, আমার কিছু হয়নি। কথা শেষ করতেই সাদি ভাই ধমকে উঠে বললেন, তোর মতামত চাইনি, যা বলছি তাই কর। ধমক খেয়ে চুপ করে গেলাম। চেক আপ করানোর পর ডাক্তার আঙ্কেল কিছু ওষুধ দিলেন। সাদি ওষুধগুলো একজন মেয়েটকে নিয়ে আসতে বললেন। ডাক্তার আঙ্কেল বিদায় নিলেন। আমি উঠে চলে আসতে নিলেই সাদি ভাই বললেন, তোকে কি যেতে বলেছি? আমি কোমরে হাত রেখে দাঁড়িয়ে বললাম, থাকতেও তো বলেননি। সাদি ভাই বিড়বিড় করে বললেন, ফাইনালি আগের রূপে ব্যাক করেছেন। আমি কান বাড়িয়ে ও কথা শুনতে পেলাম না। সাদি ভাই বললেন, কান না বাড়িয়ে বস এখানে। আমি বসে বললাম, বলুন কি বলবেন? সাদি ভাই বললেন, বসতে বললেই কি পকপক করতে হবে নাকি? আমি উত্তরে বললাম, অবশ্যই তাই। বিনা কথাতে এমনি এমনি বসে থাকি নাকি কেউ বলদের মতো? সাদি, তার মানে পকপক করলেই স্মার্ট? আমি, জি আজ্ঞে। সাদি, স্টুপিড। আমি স্টুপিড না সাদি, আপনি বিদিজ্ঞানহীন খালাম্মা। আমি রাগী চোখে সাদি ভাইয়ের দিকে তাকালাম। দাঁত কটমট করে উঠে কিছু না বলেই ঘর ছেড়ে চলে যেতেই সাদি ভাই হু করে হেসে উঠল। সাদি ভাইয়ের হাসির মাঝেই ফুপি আসলেন তার ঘরে। ফুপি, কী রে, হাসছিস কেন? সাদি, তোমার স্টুপিড ভাইজির কথা শুনে। ফুপি একটু হেসে বলেন, ওই দিন মেয়েটাকে এভাবে না মারলেও পারতি। বুঝতে পারছি তুই বাধ্য হয়েছিলিস, কিন্তু তাও। সাদি, মা, আমি জানি ঠিক কাপুরুষের চেয়েও অনেক জঘন্য কাজ করেছি, কিন্তু দাদুনকে আর মিথিকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। আমার ঘর বেডরুম বরাবর কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কেউ বন্দুক তাক করেছিল। আমি মিথির সাথে কোনো কথা বললেই মিথি আর আমার সামনে থাকতো না। ফুপি, জানতে পারলি কে বা কারা আছে? সাদি, তিশাকে পেলেই জানা যাবে। বন্দুক তাক করে লোকটাকে ধরার আগে কেউ একজন তাকে মেরে দিয়েছে। ফুপি, মিথির সাথে তোর বিয়েটা হলে একটু নিশ্চিন্ত হতে পারতাম। সাদি, হবে মা, একটু সময় দাও। ওই লোকটার সাথে মিথির বিয়েটা হওয়ার আগেই তো পৌঁছাতে পারলাম না মা, তাই তো গতদিনের বিয়েটা হয়েও হলো না। একটা দীর্ঘশ্বাস ফেলল সাদি। ফুপি, চিন্তা করিস না, 1 মাস তো কেটেই গেছে। এসব ঝামেলাতে আরও 10 দিন প্রায় শেষ, বাকি 2 মাস দেখতে দেখতে কেটে যাবে। সাদি, আমি চাই মা, সব ঝামেলা কাটিয়ে তারপর মিথিকে আমার জীবনে আনতে। ওকে টেনশনে রাখতে চাই না। ফুপি, সব মিটে যাবে, বাবা সুস্থ থাকলেই হয় এখন। সাদি আর কিছু বলল না। পরদিন সাদি ভাই নিজের ঘর থেকে গলা ফাটা চিৎকার করে আমাকে ডাকছেন। আমি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বললাম, কি হলো, এমন ষাঁড়ের মতো চেল্লাচ্ছেন কেন? সাদি ভাই, কি? আমি ষাঁড়? আমি জিভ দাঁত দিয়ে কেটে বললাম, আরে না না, আপনি ষাঁড় হবেন কেন? আমি তো হালকার উপর ঝাপসা ভালো মানুষ। সাদি কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে আছেন। কথা এড়াতে বললাম, বলুন কেন ডাকছেন? সাদি ভাই, একজন মানুষ হাত পা ভেঙে পড়ে আছে, খোঁজ রাখিস কোনো? আমি মনে মনে বললাম, আয় ভাবরে, কিন্তু মুখে বললাম, ভুল হয়ে গেছে জানাব। সাদি ভাই, ঠিক আছে।
ওষুধ দে। মেড খাবার দিয়ে ওষুধ বক্স দিতে ভুলে গেছে। আমি ওষুধ এনে তাকে দিলাম। সে ওষুধ খেয়ে বলল, মিথি একটু ছাদে নিয়ে যাবি আমায়? আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, আপনি তো অসুস্থ সাদি ভাই, হাঁটতেও পাচ্ছেন না। কথা শেষ হওয়ার আগেই জানলার কাঁচ ভেঙে বিকট আওয়াজ হলো। আমি ভয়ে সাদি ভাইকে জড়িয়ে ধরলাম। সাদি ভাই বুঝলেন যে কেউ মিথিকে শ্যুট করতে চেয়েছিল, কিন্তু নিশানা মিস হয়ে টেবিলের ফুলদানিতে গুলি লেগেছে বলে মিথি ঠিক আছে। এসব ভাবতেই সাদির বুক কেঁপে উঠল। মিথি এখনও সাদির বুকের সাথে মিশে কাঁপছে। সাদি মিথিকে কিছুটা শান্ত করতে মিথির মাথায় হাত রেখে বলল, কাম ডাউন মিথি পাখি, সব ঠিক আছে। কিন্তু তাও মিথি শক্ত করে সাদিকে জড়িয়ে ধরে আছে। অপরদিকে বিল্ডিংয়ের একজন জানলা দিয়ে দূরবীন চোখে লাগিয়ে এসব দেখছে। মিথি সাদিকে জড়িয়ে ধরে আছে দেখে সে মুচকি হেসে বলল, রিল্যাক্স মিথি যান, এত ভয় পেলে চলে? আমার সাথে বিয়ের পর তো এসব গুলিগালার আওয়াজ শুনেই তোমায় থাকতে হবে। জাস্ট চিল। সাদিকে সরিয়ে দিলেই তোমার আমার রাস্তা ক্লিয়ার। দিশার ব্যবস্থা করি, তারপর সাদিকে দেখছি। ততদিন ওকে একটু ভয় দেখায়। তারপর আবার ঘর কাঁপিয়ে হাসতে হাসতে বলল, সাদি বোকা মানুষ, বুঝতেই পারছে না যে ঈশানের নিশানা কখনো মিস হয় না। যা হয় সব তার ইচ্ছেতেই হয়। ঈশান ওয়াইনের গ্লাস হাতে একটা বন্ধ ঘরের দরজা খুলল। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। ঈশান আলো জ্বালাতেই নিচে পড়ে থাকা হাতে পায়ে শিকল বাঁধা একটা মেয়ে হঠাৎ আলোতে নিজের চোখকে হাত দিয়ে আড়াল করে নিল। ঈশান গ্লাসটা টেবিলের উপর রেখে বলল, হ্যালো ডিয়ার ওয়াইফি, কেমন আছো? মেয়েটি ছলছল চোখে ঈশানের দিকে তাকিয়ে বলল, প্লিজ ঈশান, আমাকে আমার ছেলের কাছে যেতে দাও। আর 4 মাস ওকে দেখি না। প্লিজ লেট মি গো, প্লিজ। তুমি যা যা বলেছ আমি তো করেছি, কিন্তু... কথা শেষ হওয়ার আগেই ঈশান মেয়েটির সামনে চেয়ার টেনে বসে ধমকে উঠে বলল, কিন্তু মিথি সাদির ব্যাপারটায় তুমি গন্ডগোল পাকিয়ে দিলই, তাই তো? এই নমুনা আমার কথা মতো কাজে? তুই তো বিয়ের দিন পালিয়ে যেতিস যদি না আমি সময় মতো আসতাম। তোর কি মনে হয় আমার কথার অবাধ্য হলে তুই তোর ছেলেকে জীবিত পাবি? তিশা, এমন কেন করছো ঈশান? ও তো আমাদের ছেলে, তোমারও ছেলে। ঈশান ডেভিল হাসি দিয়ে বলে, ও রিয়েলি? আমি তো ভুলেই গেছিলাম, সরি। হঠাৎ তিশা চুল টেনে ধরে বলে, ওসব ছেলে বউ মানি না, আমার যাকে চাই মানে চাই। নিজের বড় ভাইকে খুন করতে হাত কাঁপলো না, আর ও তো ছেলে। তুই কথা না শুনলে তোর ছেলের লাশ পাবি। দরজা নক করে ভেতরে আসে শর্ট ব্ল্যাক ড্রেস পরা একটা মেয়ে। মেয়েটাকে দেখলে বোঝা যায় বেশ মডার্ন। মেয়েটি এসে ঈশানকে উদ্দেশ্য করে বলে, ইস্যু বেবি প্লিজ কাম উইথ মি, আই নিড টু টক টু ইউ। ঈশান উত্তরে বলল, জাস্ট কামিং। মেয়েটি চলে যায়। ঈশান যেতে নিলে তিশা আবার বলে, প্লিজ ঈশান, লেট মি গো, আই নিড মাই সান, হি নিডস মি প্লিজ। ঈশান কথা তোয়াক্কা না করে নিচের ড্রয়িং রুমে এসে শর্ট ড্রেস পরা মেয়েটাকে পেছন থেকে জড়িয়ে ধরে। মেয়েটি ধাক্কা দিয়ে সরিয়ে বলে, প্লিজ আমার কথার উত্তর না দিয়ে আমাকে টাচ করারও চেষ্টা করবে না। ঈশান ফিচেল হেসে বলে, এমন একটা ভাব করছো রুহি যেন তোমাকে টাচ করার জন্য আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, কি জানতে চাও বলো? রুহি, এখন মরিয়া কেন হবে আমাকে টাচ করার জন্য? এখন তো মিথিকে চাই তোমার, তাই না? ঈশান বারে বসে গ্লাসে মদ ঢালতে ঢালতে বলল, চাই তো, মিথিকে তো চাই। রুহি, কেন করছো এসব তুমি? মিথির বাড়িতে সরাসরি বিয়ের প্রস্তাব পাঠালেই পারতে। ওর বাড়ির লোক তো চায় ওকে বিয়ে দিতে, আর তুমি তো ওয়েল সেটেলড, এত ভালো একজন ডাক্তার। তাহলে? ঈশান ডেভিল হাসি হেসে বলে, এত প্রশ্নের উত্তর চাই তোমার? চাই, বিকজ আমি আর পাচ্ছি না তোমার পাপের সাথী হতে। কোনো কিছু কখনো জানতে চাই না। তোমাকে সাহায্য করেছি জাস্ট বিকজ আই লাভ ইউ। ঈশান শয়তানি হাসিটা মুখে রেখে বলে, ওকে, মেলোড্রামা করতে হবে না বলছি। সাদি ভাই আমার বড় চাচুর ছেলে, আমার থেকে 2 বছরের বড় ভাই। আর আমার নিজের ভাই নিশান আমার বাড়ির সব থেকে বড় ছেলে। সে সাদি ভাইয়ের থেকে 3 বছরের বড়। মেডিকেলে পড়াকালীন আমার তিশার সাথে প্রেম হয়। বন্ধুদের সাথে মিশে ড্রাগস নেওয়া শুরু করলাম। টাকার দরকার ছিল, যা বাসা থেকে দিত না। বড় ভাই ইটালিতে চলে যাওয়াতে আমার শেষ ভরসাও হারায়। সাদি ভাইয়ের সাথে কোনোদিন তেমন সখ্যতা ছিল না আমার। কয়েকদিন পর বাড়িতে গিয়ে দেখি দাদু আর চাচিমণি আমার মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন। কারণ জিজ্ঞেস করলে বলে আমার মায়ের নাকি কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে। মাকে সেদিন তারা অনেক কথা শোনায়, মারধরও করেছেন। ঈশানের চোখে ছলছল করে ওঠে।
চোখের কোণে পানি মুছে এক ঢোক মদ গিলে নিজের গলা ভিজিয়ে আবার বলতে শুরু করে, আমি সেদিন চাচু চাচির পাও ধরেছিলাম, সব মিথ্যা। আর আমার মাও বলেছিল, কিন্তু বিশ্বাস করেনি। মাকে বের করে দিল। আমি মায়ের ছেলে হয়ে কিভাবে ঘরে থাকি বলো? আমিও মায়ের সাথে বেরিয়ে গেলাম। বেরোনোর সময় চাচি আর দাদু বলেছে যে মায়ের সাথে থাকলে এ বাড়ি আর কখনো ফেরা যাবে না, তাই মেনে নিয়েছিলাম। মাকে নিয়ে সারা রাত ঝড় বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে বসেছিলাম। সকালে ভাইকে ফোন দিয়ে বলি যে ভাই তুই আমাদের তো কাছে নিয়ে যা, কিন্তু ও আমার মাকে যা ইচ্ছে বলে গালাগাল করে। মা সব শুনে দৌড়ে হাইওয়েতে আসতে থাকা দ্রুত গতির বাসের সামনে গিয়ে পড়ে। বাসটা মাকে পিষে দিয়ে চলে যায়। রক্তাক্ত রাস্তা ভিজে গিয়েছিল। মাকে হাসপাতালে নিয়ে জানায় টাকা লাগবে অপারেশন করতে। টাকা তো ছিল না, তাই ছুটে বাড়ি গিয়েছিলাম। বাড়ির গেটে চাচির সাথে দেখা হলে বলেছিলাম হেল্প করতে, কিন্তু করেনি। বলেছিল নষ্টা মেয়ে, কোনো ট্রিটমেন্টের টাকা তারা দিতে পারবে না। বাবা ছোট থাকতে মারা গিয়েছিল, তাই অমন ব্যবহার আমাদের সাথে। সেদিন ফেরার পথে ভেবে নিয়েছিলাম সবাইকে শেষ করে দেব। রাস্তায় টাকার জন্য ঘুরতে থাকলে তোমার বাবা ফেরেস্তার মতো আমার জীবনে আসেন। আমার মায়ের চিকিৎসার টাকা দেন, কিন্তু এত দেরি হয়ে গেছিল যে মা ততক্ষণে পৃথিবীর মায়া ত্যাগ করেছিল। মাকে হারিয়ে ভেঙে পড়েছিলাম পুরো। তোমার বাবা তখন আমাকে আশ্রয় দেন, মেডিকেল কন্টিনিউ করতে বলেন, ড্রাগসের নেশা ছাড়িয়ে দিতে সাহায্য করেন। শর্ত ছিল তোমাকে বিয়ে করতে হবে। তিশাকে ভালোবাসতাম, তাই রাজি হইনি। তিশার কাছে গেলে তিশা বলেছিল অমন টাকা পয়সাহীন বিয়ে দিয়ে সে কি করবে, তাই ফিরিয়ে দিয়েছে। তোমার বাবা পরে খোঁজ নিয়ে জানায় তিশা আমার বড় ভাই নিশানের সাথে রিলেশন চলছে। সেদিন থেকে চিন্তা করে নিই যে নরক করে তুলব ওদের জীবন। তাই তো 2 বছর আগে চাচু আর দাদু যখন চিটাগং গেছেন, নির্জন হাইওয়েতে দাদুকে কিডন্যাপ করিয়ে নিই আর চাচু সহ গাড়ি ট্রাক দিয়ে ধাক্কা দিয়ে দেয়। চাচু ফিনিশ। বুড়ো আমার কাছে আছে। আর রইল নিশান ভাই। তিশার সাথে ভাইয়ের বিয়ের পর আমার আর তিশার কিছু প্রাইভেট মোমেন্টের ছবি ভাইকে সেন্ড করি। ভাই জানতো না যে আমার আর তিশার সম্পর্ক ছিল। ভাই আর তিশা এ নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি বেঁধে যায়। ঠিক তখন তিশার হাত থেকে ধাক্কা লেগে আর ভাই সিঁড়ির রেলিং দিয়ে নিচে পড়ে যায়। ভাই নিচে পড়ে মরেনি। তৃষা বেশ ঘাবড়েছিল। ঠিক তখন আমি গিয়ে ওকে কুল হতে বলি। তৃষা ভয়ে সেন্সলেস হয়ে যায়। ওই সুযোগে আমি ভাইয়ের মাথায় কাঠের স্টিক দিয়ে সজোরে আঘাত করি। মাকে করা গালাগালগুলো মনে করে আঘাত করতে থাকি। যখন বুঝলাম মরে গেছে, তখন সেন্সলেস তৃষাকে নিয়ে তোমার বাবার প্রাইভেট জেটে কলকাতায় আসি। তৃষা উইক পয়েন্ট চাইছিলাম, আর তাই ওকে বিয়ে করলাম। বাচ্চা হলো। ছেলেকে ওর থেকে দূরে করে ওকে আমি ওর ফ্যামিলিকে দিয়ে বিভিন্ন ছেলেদের ফাঁসাতে থাকে। লাস্টলি সাদির জীবনে তিশার এন্ট্রি ঘটায়। বাট প্ল্যান ফ্লপ। বাট নো ওয়ারিজ, আই হ্যাভ প্ল্যান বি। ঈশান কথা শেষ করে আবার মদ গিলতে ব্যস্ত হয়ে পড়ল। রুহি স্তব্ধ। মায়ের কষ্টে মানুষ কতটা হিংস্র হতে পারে তার প্রমাণ ঈশান। নীরবতা ভেঙে রুহি বলল, আর মিথির ব্যাপারটা? ঈশান ঢুলুঢুলু পায়ে গিয়ে বলে, মিথি মাই জান। ওর প্রথম স্বামীকে ট্রাক চাপা আমিই দিয়েছি। ওর ওই 45 বছর বয়সী হাফমেড লোক আমার সাথে ঈশান আহমেদের সাথে বেইমানি করেছিল, আর আমি না মরলেও সাদি ঠিক ওকে মেরে দিত। রুহি আবার জিজ্ঞেস করে, তুমি কি করে মিথিকে চিনলে? কিন্তু ততক্ষণে ঈশান নেশায় জ্ঞান হারিয়ে সোফায় শুয়ে পড়েছে। রুহি বুঝতে পারল আজ অনেক নেশা করেছে ঈশান। রুহি মেডের সাহায্যে ঈশানকে ঘরে নিয়ে গেল। রুহি মনে মনে বলল, যা, সাদি আর মিথির ব্যাপারটা জানা হলো না। কি বেইমানি করেছিল ওই লোকটা ঈশানের সাথে। আর ঈশান কেন বলল ও না মারলেও মিথির বরকে সাদি মেরে দিত? সব জটলা পাকিয়ে যাচ্ছে। রুহি একটা বিরক্তিকর নিঃশ্বাস ফেলে ঈশানের দিকে তাকিয়ে আছে। আমি আমার 8 মাস তোমার পেছনে ওয়েস্ট করেছি ঈশান আহমেদ। সুন ইউ উইল বি ফিনিশড বলেই রুহি বেরিয়ে যায়। অপরদিকে মিথি এখনও সাদিকে জড়িয়ে ধরে আছে। সাদি ছাড়তে ব্যর্থ হয়ে একা নিরীহ একটা হাত পা ভেঙে যাওয়া ছেলেকে এইভাবে অত্যাচার করিস? তোর নামে পুরুষ নির্যাতন মামলা করব। আমি লজ্জা পেয়ে সাদি ভাইকে ছেড়ে দিয়ে দ্রুত সরে আসলাম। তারপর বললাম, মোটেই না, অমন আওয়াজে আমি ভয় পেয়ে গেছিলাম, তাই আর কি। সাদি,
তাই আর কি, আমাকে একেবারে আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে ধরলি, বাকি হাড়গুলো ভেঙে গেল। আমি ঠোঁট বেঁকিয়ে কপাল কুঁচকে সাদি ভাইকে বললাম, মোটেও না, বলেই বেরিয়ে গেলাম ঘর থেকে। সাদি ভাই ডান হাতে মাথার চুলগুলোতে হাত বুলিয়ে সুর তুললেন। তোমার প্রেমে আমি পড়েছি বহুবার। চোখটা রাঙা ফুলদানির ওপর পড়তেই বললেন, কাজটা তুই ঠিক করিস না। মিথির কিছু হলে তোকে জ্যান্ত পুঁতে ফেলব। এর মধ্যে মেড এসে সাদির ঘরটা পরিষ্কার করে দিয়ে যায়। এরপর 20 দিন বেশ ভালোই কাটে। সাদি সুযোগ পেলে মিথির সাথে ফাজলামি করে, এখনও তাই। সাদি এখন স্টিকের সাহায্য নিয়ে একটু হাঁটতে পারে। হাতের ব্যান্ডেজ খুলে ক্রেপ ব্যান্ডেজ করা হয়েছে। এই মুহূর্তে মিথি ছাদে দাঁড়িয়ে আছে পাশের সাদি। মেঘে ঢাকা আকাশের দিকে মিথি স্থির চোখে দেখে সাদি বলল, কি ভাবছিস? মিথি, ভাবছি যে এখানে এসেছি প্রায় 1 মাস, অথচ মা বাবা একবারও আমার খোঁজ নিল না। বলতেই চোখে পানি গড়িয়ে পড়ল। সাদি ওর দিকে তাকিয়ে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে না পেয়ে বলল, ঘুরতে যাবে মিথি? মিথি বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, যাব। সাদি, তাহলে যা, রেডি হয়ে নে, আমি গাড়িতে অপেক্ষা করছি। সাদি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে প্রায় 15 মিনিট। ড্রাইভার চাচা গাড়ি মুছতে ব্যস্ত, আর সাদি 2 মিনিট পর পর বিরক্ত ভঙ্গিতে হাত ঘড়ি দেখছে। অপরদিকে ফুপি এসে শুধু বলেছিলাম সাদি ভাই বলেছে আমায় ঘুরতে নিয়ে যাবে। বলতেই ফুপি বলল, তাহলে চল, তোকে আমি সাজিয়ে দিই। সেই যে শুরু হলো, আর ছাড়ার নাম নেই। শেষে বললাম, ও ফুপি ছাড়ো, আর সাজবো না। ফুপি বলল, এই তো শেষ, দেখি মুখ দেখে ফুপি বলেন, মাশাআল্লাহ, আমার পরী মেয়ে। আমি ব্যস্ততার ভঙ্গিতে বললাম, আসছি, বহুদিন পর ঘুরতে বের হব, তাই এত আনন্দ হচ্ছে। বাইরে বেরিয়ে দেখি সাদি ভাই ঘড়ির দিকে তাকিয়ে আছেন। আমি একটু এগিয়ে আসতেই মুখ তুলে চাইলেন। সাদি মিথিকে দেখে চোখ সরাতে পারছে না। কালো শাড়ি, খোলা চুল, চোখে কাজল, হাতে কালো চুড়ি, ঠিক সাদি স্বপ্নে আসা মিথি পরি। সাদি মনে মনে ভাবছে, মা ঠিক মিথি পাখিকে আমার মনের মতো সাজিয়েছে। লাভ ইউ মা। সাদি ভাইয়ের সামনে এসে তুড়ি বাজিয়ে বললাম, কই হারিয়ে গেলে, চলো। আমি আর সাদি ভাই পেছনে বসলাম গাড়ির। আমি গাড়ির জানলা দিয়ে বাইরে দেখতে লাগলাম। অন্যদিকে মিথির বাতাসে ওড়া চুল সাদির মুখে বাড়ি খাচ্ছে। সাদি অবাক চোখে তার মিথি পরীর দিকে তাকিয়ে আছে। কিছু দূর আসার পর তাদের গাড়িটা একটা নদীর পাড়ে এসে থামে। মিথি তো লাফিয়ে গাড়ি থেকে বের হয়ে যায়, আর সাদি ধীরে ধীরে তার পিছু যায়। মিথি নদীর পানিতে একটু পা দিয়ে নামিয়ে দাঁড়িয়ে সাদির দিকে পানি ছুঁড়ে মারে। সাদি হালকা ভিজে যায়, তারপরে বলে, কি করছিস? উঠে আয়, ওই বাঁশ বাঁধানো ঘাটে বসবো। মিথি একটু মাথা উঁচিয়ে দেখে নেয়, সাদির পিছে হাঁটা ধরে। সাদি আর মিথি পাশাপাশি বসে আছে পানিতে পা ভিজিয়ে। দুজনেই চুপ করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। সন্ধ্যা নামার পূর্বে লাল আভা ছড়িয়ে পড়েছে। নদীর সৌন্দর্য যেন এতে করে আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। সাদি বেশ হালকা আওয়াজে মিথিকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, কি ভাবছিস? মিথি নদীর দিকে চোখ রেখেই বলে, ভাবছি যে আমার মতো মানুষের সাথে লাস্ট কয়েকদিন যা হয়েছে তা ভালোই হয়েছে। সাদি চোখ কপালে কুঁচকে বলে, তোর মতো মানুষ মানে? মিথি বেশ শিথিল কণ্ঠে বলে, এই যে অপয়া বিধবা মানুষ। সাদি মুহূর্তে রেগে যায়, চোখ বন্ধ করে কয়েকবার নিঃশ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা করে নিয়ে চোখ মেলে দেখে মিথির চোখ দিয়ে পানি পড়ছে। সাদি নিজের ডান হাত দিয়ে মিথির কোমর শক্ত করে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। মিথি অবাক হয়ে তাকাতেই সাদি নিজের হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে 2 হাতে মিথির মুখ আগলে নেয়, আর মিথির কপালে
দুই চোখে ভালোবাসার পরশ দিয়ে কপাল ঠেকিয়ে বলে, আর কোনো দিন যদি নিজেকে বিধবা অপায়া বলেছিস তো তোর খবর আছে। মিথি যেন তার ঠান্ডা হুমকিতে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। এর মধ্যেই দূর হতে মাগরিবের আজানের আওয়াজ শোনা যায়। সাদি মিথির মুখ ছেড়ে মিথির শাড়ির আঁচল ওর মাথায় টেনে দিয়ে বলে, চল। মিথি জিজ্ঞেস করে, এখন কোথায় যাব? সাদি, আমার খিদে পেয়েছে, কোনো একটা রেস্টুরেন্টে যাব খেতে, চল। মিথি বিড়বিড় করে বলে, বাড়ি গিয়ে খেলেই তো হয়। সাদি পেছন না ঘুরেই উত্তর দেয়, না হয় না, আমি বাইরে খাবার খাবো, সাথে তুইও খাবি, চল। মিথি চোখ দুটো রসগোল্লা করে ভাবতে লাগলো, বুঝলো কেমনে এত আসতে বললাম। এসবের মধ্যে মিথি সাদি গাড়িতে উঠে প্রস্থান করে। অন্যদিকে কাঁচের মধ্যে তাদের দেখে ঈশান বাঁকা হাসতে হাতে থাকা সিগারেটটা বার কয়েকটা টান দিয়ে বলে, বাহ, প্রেম করতে এত দূর এসেছিস সাদি, বাট ব্যাড লাক, আমিও পৌঁছে গেলাম। বলেই আবারও সিগারেটে টানতে লাগলো আর ড্রাইভারকে বলল, বাড়িতে চলো। আজকের মতো সাদি একটু এনজয় করে নিক, কাল ওর জন্য ধামাকা ওয়েট করছে। সাদি আর মিথি শহরের বেশ বড় একখানা রেস্টুরেন্টে বসে আছে। সাদি অ্যাশ করে বসে ফোন দেখছে আর তার ফাঁকে আর চোখে বারবার সামনে বসে থাকা মিথিকে দেখছে। আর মিথি, সে তো চারপাশ দেখতেই ব্যস্ত। মিথি কখনো এত বড় রেস্টুরেন্ট দেখেনি, তাই চোখ ঘুরিয়ে সব দেখে নিচ্ছে। সাদি মেনু কার্ডটা মিথির দিকে এগিয়ে দিয়ে বলে, দেখ কি খাবি তুই? মিথি, আমি কি দেখব, আপনি খেতে এসেছেন, আপনি খান। সাদি, একা খাওয়ার হলে তোকে নিয়ে এসেছি কেন স্টুপিড? মিথি মুখ ফুলিয়ে বলে, আমি মোটেই স্টুপিড না সাদি ভাই, জানেন আমার স্কুলে সবাই বলতো আমি অনেক বুদ্ধিমতী। সাদি একটু হাসি চেপে রাখার চেষ্টা করে বলে, ও বাবা, তাই? আমি তো ভাবতাম তুই একটা গাধি। মিথি চোখ বড় বড় করে বলে, মোটেই না সাদি ভাই। সাদি দাঁত কটমট করে বলে, চুপ, এমন ভাই ভাই করছিস যেন আমি তোর মায়ের পেটের আপন ভাই, আর একবার ভাই বললে থাপড়ে তোর দাঁত ফেলে দেব। মিথি, মায়ের পেটের ভাই না হন, ফুপির ছেলে তো, আর আপনি বড় ভাই বলবো না তো কি বলবো মামা? সাদি কপাল কুঁচকে কোনো উত্তর না দিয়ে মেনু কার্ড নিজের কাছে টেনে নিয়ে ওয়েটারকে ডেকে অর্ডার করে দেয়। খাবার আসার পর মিথি চোখ গোল করে তাকিয়ে বলে, সাদি ভাই, এসব খাবার কেমন ধরনের খাবার? সাদি, এগুলো মেক্সিকান খাবার, টেস্ট করে দেখ, ভালো লাগবে। সাদি ভাই দেখিয়ে দিল যে কিভাবে খেতে হয়। খাওয়া শেষ করে মুখ ভার করে সাদি ভাইয়ের দিকে তাকালাম। সাদি ভাই বিল পে করে আমার দিকে তাকিয়ে বলল, কী রে, অমন বুচির মতো করে দেখছিস কেন আমায়? মিথি, আচ্ছা সাদি ভাই, খাবারগুলো এই রেস্টুরেন্টের লোকেরা রান্না করতে ভুলে গেছে। সাদি, এই খাবারগুলো এমনই হয়। মিথি মুখটা একটু বেঁকিয়ে বলে, টাকা পয়সা দিয়ে ঘাস পাতা খেতে আসলাম, হায় রে। সাদি, আমার ওই ঘাস পাতাই ভালো লাগে, আর আমার সাথে থাকলে তোকেও ওই ঘাস পাতা খেতে হবে। এখন চল। বলেই সাদি স্টিক নিয়ে বাইরের দিকে হাঁটা ধরল। মিথিও পেছন পেছন বকবক করতে করতে হাঁটা ধরল। সাদি আর মিথি গাড়িতে উঠল। তারপর ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। মিথি এক মনে জানলার দিকে তাকিয়ে বাইরের প্রকৃতি দেখছে, আর সাদি মিথিকে। হঠাৎ মিথি বাইরের দিকে তাকিয়ে বলে, মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে, তাই না সাদি ভাই? সাদি আনমনে মিথিকে দেখতে দেখতে বলল, হয়তো। তারপর আর তাদের মধ্যে কোনো কথা হয় না। প্রায় 5-6 মিনিট পর ঝুম বৃষ্টি নামে। মিথি হঠাৎ সাদির দিকে ফিরে সাদির হাত ধরে ঝাঁকিয়ে বলে, সাদি ভাই, বৃষ্টি হচ্ছে। তারপর ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, কাকু গাড়ি থামাও। ড্রাইভার সাদিকে উদ্দেশ্য করে বলে, কি করব বাবা? সাদি, চাচা একদম গাড়ি থামাবেন না, অলরেডি 7:35 বেজে গেছে, বাড়ি পৌঁছাতে হবে। মিথি এবার একটু আবদার নিয়ে সাদির শার্টের ফোল্ড করা হাতা টেনে আহ্লাদি ভঙ্গিতে বলে, প্লিজ সাদি ভাই, একটু ভিজি, দেখো রাস্তায় তেমন কেউ নেই, 5 মিনিট ভিজবো মাত্র, প্লিজ। সাদি মিথির মুখের দিকে তাকিয়ে আর না করতে না পেরে বলল, চাচা গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামানোর সাথেই মিথি লাফিয়ে গাড়ি থেকে নেমে গেল। তারপর দুহাত মেলে দিয়ে চোখ বন্ধ করে ভিজতে থাকে, আর সাদি গাড়ির জানলার কাছ নামিয়ে ভিজতে থাকা মিথিকে দেখে।
ড্রাইভার তার মধ্যে দুবার সাদিকে ডাকে, কিন্তু সাদি মিথিকে দেখতে এতই ব্যস্ত যে সে শুনতে পায়নি। তারপর ড্রাইভার সাদির কাঁধে হাত রাখতেই সাদি বাস্তবে ফিরে বলে, জি চাচা, কিছু বলবেন? ড্রাইভার, বাবা, বলছিলাম যে চা খাবে তুমি? সাদি, তা তো খাবো, কিন্তু এই বৃষ্টিতে চা কোথায় পাবেন চাচা? ড্রাইভার, তুমি ওসব চিন্তা করো না বাবা, আমি চা নিয়ে আসছি, তুমি বসো। সাদি, আচ্ছা চাচা, ছাতা নিয়ে যাবেন? ড্রাইভার মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ছাতা নিয়ে গাড়ি থেকে বেরিয়ে মিথিকে বলে, মিথিমা আর ভিজো না, ঠান্ডা লেগে যাবে। মিথি মিষ্টি হাসি দিয়ে বলে, জি আচ্ছা কাকু, আর মাত্র 2 মিনিট ভিজবো। ড্রাইভার মুচকি হেসে পাগলি বলে বেরিয়ে যায়। সাদি আবারও বাইরে তাকিয়ে মিথিকে ডাক দেয়, সাদি, মিঠি, উঠে আয় গাড়িতে, আর ভিজতে হবে না। মিথি সাদির ডাক শুনে গাড়িতে উঠে আসে। মিথি, দূর, বাড়িতে থাকলে বেশ ভালো হতো। সাদি কপাল কুঁচকে বলল, কেন? মিথি, তাহলে ছাদে বসে ভেজা যেত, আর আপনাদের ছাদটা খুব সুন্দর। সাদি একদৃষ্টিতে মিথির দিকে তাকিয়ে আছে। বৃষ্টিতে ভেজার কারণে মিথির শাড়িটা ওর গায়ের সাথে লেপ্টে আছে, আর ওর আঁচলটা উঠিয়ে রাখার কারণে মিথির ফর্সা পেটটা বেশ ভালোভাবেই সাদির চোখে পড়ছে। সাদি যেন মিথির এই রূপে মুগ্ধ হচ্ছে, আর মিথি সে তো বকবক করেই যাচ্ছে। সাদি হঠাৎ করে এক হাতে মিথির কোমর চেপে মিথিকে তার অনেক কাছে নিয়ে আসে। মিথি আচমকা এমন হওয়াতে সাদির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি করছো সাদি? বলেই শেষ করার আগেই সাদি আঁকড়ে ধরল তার ঠোঁট। মিথি চোখ দুটো রসগোল্লার মতো করে আছে। তারপর বুঝতে পেরে শুরু হলো ধাক্কা, কিন্তু মিথির রোগাটে হাতে ধাক্কা সাদিকে সরাতে ব্যর্থ। ক্লান্ত হয়ে চুপ করে রইল। বেশ কিছুক্ষণ পর সাদি নিজেই মিথিকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে এলো। মিথি ছলছল চোখে সাদির দিকে কিছু বলতে যাবে, তার আগেই সাদি বলে, প্লিজ কোনো কথা বলিস না, আর এমন কাজের ব্যাখ্যাও চাস না, সময় হলে নিজেই জানতে পারবি। তারপর মিথি চুপ করে আবারও বাইরে তাকিয়ে রইল। ড্রাইভার চাচা চা নিয়ে আসলে সাদি চাটা মিথিকে এগিয়ে দিয়ে বলে, নে চা খেয়ে নে, অনেক ভিজেছিস, চা খেলে একটু ভালো লাগবে। মিথি কোনো হেলদোল না দেখে এবার ধমক দিয়ে বলল, কি হলো, নে চাটা নে। মিথি মাথা নিচু করে ঘুরে চাটা নিয়ে আবার ঘুরে গেল। সাদি ব্যাপারটা বুঝেও কিছু বলল না, তাই ড্রাইভারকে বলল, চলেন চাচা, বাড়ির দিকে ফেরা যাক। কিছুক্ষণ পর তারা বাড়ি পৌঁছে গেল। মিথি গাড়ি হতে নেমে সোজা বাড়ির ভেতর চলে গেল। সাদি ড্রাইভারের সাহায্যে নেমে বাড়ির ভেতর গেল। সাদি ড্রয়িং রুমে তার মাকে দেখে জড়িয়ে ধরে। তখন ফুপি ভ্রু নাচিয়ে বলে, কি ব্যাপার, আমার ছেলে যে আজ অনেক খুশি। সাদি একটু হেসে উড়িয়ে রেখেই বলে, অনেক খুশি, আর থ্যাংক ইউ মা, আই লাভ ইউ। ফুপিও বেশ হেসে বলল, আই লাভ ইউ টু। এবার যা যা ফ্রেশ হয়ে নে, তারপর খাবি তো? সাদি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে উপরে চলে যায়। মিথি ফ্রেশ হয়ে জানলার সামনে দাঁড়িয়ে আছে। ঘরটা পুরো অন্ধকার। বাইরে সোডিয়ামের আলোতে কিছুটা চিকন আলো ঘরে বেশ সুন্দর লাগছে। সাদি খাওয়ার জন্য মিথিকে ডাকতে এসে দেখে মিথি জানলার সামনে দাঁড়িয়ে চোখে জল বিসর্জন দিচ্ছে। তা দেখে সাদির মেজাজটা বিগড়ে গেল। সাদি দরজাটা চেপে দিয়ে ঘরে এসে মিথিকে নিজের দিকে ঘুরিয়ে এক হাতে মিথিকে জড়িয়ে ধরে বলে, এত কান্নার কি হলো শুনি মিথি? আপনি তখন সাদি কথা শেষ করার আগেই নিজেই বলে, কি করেছি আমি? ভ্রু নাচে। মিথি, জানেন না কি করেছেন? বেশ রাগনি। সাদি একটু আয়েসি ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলে, না তো, তুই বল। মিথি ঠোঁট ফুলিয়ে বলে, পচা বাজে লোক একটা, ছাড়ুন আমায়, বলে সাদিকে ছাড়িয়ে ঘর থেকে চলে যায়। আর সাদি গান গাইতে গাইতে থাকে, আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসি কি আমি। তারপর নিজেও নিচে চলে যায়। পরের দিন দুপুর 2টো। সাদি পাগলের মতো রাস্তা দিয়ে হাঁটছে আর কাঁদছে, আর এপাশ ওপাশ দোকানগুলোতে ফোন হাতে একটা ছবি বের করে দেখাচ্ছে, যে ছবির মানুষটাকে দেখেছে কিনা। ক্লান্ত হয়ে সাদি রাস্তার চায়ের দোকানে একটা বেঞ্চে বসে পড়ে। তারপর আকাশের দিকে মুখ তুলে চোখ দুটো বন্ধ করে নেয়। সাথে সাথে গড়িয়ে পড়ে চোখের জল। তারপর ফোনের শব্দে চোখ খুলে পকেট হতে ফোন বের করে কানে ফোন নেয়। ফোনের ওপাশে ব্যক্তির কথা শুনে বলে, আমি এক্ষুনি আসছি। তারপর উঠে ড্রাইভারকে ফোন দিয়ে নিজের লোকেশন বলে। ড্রাইভার আসলেই গাড়িতে উঠে বলে, অ্যাপোলো হসপিটাল চলেন ফাস্ট। আর সাদি গাড়িতে বসে টেনশনে হাঁসফাঁস করতে থাকে।
প্রায় 15 মিনিট পর সাদি হসপিটালে পৌঁছে রিসেপশনে জিজ্ঞেস করলো, মানজিয়া মিথি কত নম্বর কেবিনে আছে? রিসেপশনিস্ট, লেট মি চেক স্যার। সাদি, ডু ইট ফার্স্ট। রিসেপশনিস্ট, স্যার মানজিয়া মিথি 12 তলা 309 নম্বর কেবিনে আছেন। সাদি, ওকে থ্যাঙ্কস। বলে সাদি লিফটে উঠে 12 তলায় যায়। তারপর কেবিনের সামনে রিদানকে দেখতে পায়। রিদান সাদিকে দেখে উঠে দাঁড়ায়। সাদির দিকে এগিয়ে আসতেই সাদি জিজ্ঞেস করল, মিথির কি অবস্থা? রিদান, ম্যামের ট্রিটমেন্ট চলছে স্যার, ডাক্তার এখনও কিছু জানায়নি। বড় ম্যামের খোঁজ পেয়েছেন কি? সাদি, না, মায়ের কোনো খোঁজ পাচ্ছি না। রিদান, ঈশান স্যারই কি তাহলে? সাদি, মনে তো হচ্ছে তাই, দেখি। বলতে বলতে সাদি মিথির কেবিনে প্রবেশ করলো। ডাক্তার মিথিকে চেক করে তারপর ডাক্তার সাদির দিকে এগিয়ে হাসি মুখে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো মিস্টার আহমেদ, হাউ আর ইউ? সাদি, আই এম পারফেক্টলি ফাইন ডক্টর। মিথি কেমন আছে? ডাক্তার, মাথার চোটটা একটু ডিপ, বাট শি ইজ ওকে নাও। কিছুক্ষণ পরে ইনশাল্লাহ সেন্স ফিরে আসবে। সাদি, ওকে, থ্যাংক ইউ ডক্টর। তারপর ডাক্তার আর দুজন নার্স কেবিন থেকে বেরিয়ে যায়। রিদান কেবিনে আসতেই সাদি বলে, হসপিটালের সিকিউরিটি বাড়াও, আর আমি এখন আছি মিথির কাছে। তুমি মা আর ঈশানের ফোন ট্রেস করো দ্রুত, বাকিটা আমি দেখছি। রিদান মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে যায়। সাদি এসে মিথির বেডের পাশে রাখা চেয়ারে বসে মিথির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে কয়েকটা চুমু দেয়। তারপর বলে, আচ্ছা মিথি পাখি, বল তো কবে একটু শান্তি পাবো, তোকে নিজের মতো করে পাবো? আর পাচ্ছি না আমি। তোর ভালোর জন্য 5টা বছর তোকে দূরে থেকেছি। ঈশানের কথা মতো দিশাকেও বিয়ে করতে চেয়েছিলাম, ওর কথাতে তোকে জানোয়ারের মতো ওই দিন মেরেছি। সাদির চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। চোখটা মুছে আবারও মিথির হাত ধরে বলে, তুই চিন্তা করিস না মিথি পাখি, আমি সব ঠিক করে দেব। আর তুই যখন আমার জীবনের সাথে জড়িয়ে গেছিস তখন তুই শুধু আমারই থাকবি। কোনো ঈশান তোকে নিয়ে যেতে পারবে না আমার কাছ থেকে। সাদির ফোনটা বেজে উঠতেই সাদি খুব সাবধানে মিথির হাতটা ছেড়ে নামিয়ে রাখে। ফোনটা রিসিভ করে অপর পাশের ব্যক্তির কথা শুনে বলে, ওয়েট দেয়ার, আমি আসছি। ফোন রেখে সাদি মিথির কপালে ভালোবাসার পরশ দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। অতীত, সকাল 10টা 15। ফুপি আমাকে ডেকে বলল, চল মিথি, মা আজ তোকে নিয়ে একটু শপিংয়ে যাব। আমিও লাফিয়ে উঠে ফুপিকে জড়িয়ে ধরে বললাম, ওকে, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। উপরে এসে সাদি ভাইয়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই ভেতর থেকে একখানা হাত আমার বাঁ হাত ধরে ভেতরে টেনে নিয়ে গেল। আমি চোখ বন্ধ করে নিলাম আচমকা এমন হওয়াতে। চিৎকার করতে যাব তার আগে একটা হাত আমার মুখ চেপে ধরল। কোনো মতো একটা চোখ খুলে দেখি সাদি ভাই মুখে ডেবিল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কপাল কুঁচকে 2 চোখ মেলাতেই সাদি ভাই আমার মুখ থেকে হাতটা সরিয়ে হাতটা দেওয়ালে ঠেকালেন। তারপর বললেন, কিরে বুচি, এত লাফাতে লাফাতে কই যাচ্ছিস? মিথি একটু মুখটা ফুলিয়ে বলল, ফুপির সাথে শপিংয়ে যাচ্ছি। সাদি, তাই নাকি? বলেই মিথির মুখ ধরে 2 গালে চুমু দিল। মিথি একটু রাগী স্বরে কপাল কুঁচকে বলল, আপনি এমন কেন করেন সাদি ভাই? সাদি, কেমন ভ্রূণ আছে? মিথি মুখে রাগভাব ফুটিয়ে সাদিকে মুখ ভেঙচি দিয়ে বলে, একদম বাজে টাইপ, সরুন, রেডি হতে হবে। সাদি, ও আচ্ছা, আমি বাজে টাইপ? তা কি বাজে কাজে করেছি তা না বললে আজ তোকে ছাড়ছি না। মিথি এদিক ওদিক তাকিয়ে সাদির থেকে বাঁচার বহু চেষ্টা করলো। শেষে ব্যর্থ হয়ে বললাম, ছেড়ে দিন প্লিজ সাদি ভাই। সাদি ভাই ছেড়ে দিয়ে বলল, আচ্ছা যা, ছেড়ে দিলাম, বাট বাড়িতে ফিরে আয়, তারপরে তোকে দেখছি। আমি মুখ ভেঙচি দিয়ে বেরিয়ে এলাম। তারপর রেডি হয়ে নিচে আসতেই ফুপি বলল, চল তাহলে বেরোই। ফুপির পেছন পেছন গিয়ে গাড়িতে বসলাম। তারপর শপিংয়ে গিয়ে বেশ অনেক কিছু কেনাকাটা করলাম। তারপর বাড়ি ফেরার পথে ফুপি বললেন, চল রাস্তার পাশের দোকান থেকে ফুচকা খাই দুজন। আমি ফুচকার নাম শুনে বললাম, চলো ফুপি, ফুচকা আমার দারুণ পছন্দ। তারপর রাস্তার পাশে দাঁড়ানো ফুচকাওয়ালা থেকে ফুচকা অর্ডার দিয়ে অপেক্ষা করতে লাগলাম। আর আমি ফুপি টুকটাক কথা বলতে লাগলাম। আচমকা একদল লোক কালো মাস্ক পরা এসে ফুপির মাথায় বাড়ি দিলে ফুপি সেন্সলেস হয়ে পড়ে। ওই লোকগুলো ফুপিকে ধরে গাড়িতে উঠাতে যাচ্ছে। আমার হাত একজন লোক শক্ত করে ধরে রাখায় আমি চিৎকার করছি। তারপর ওরা ফুপিকে নিয়ে গাড়ি স্টার্ট দেবে,
তখন আমার হাত ধরে থাকা লোকটা গাড়িতে ওঠার আগে আমাকে জোরে ধাক্কা দিল, আর আমি রাস্তার ধারে রাখা ইটের সাথে মাথায় বাড়ি খেলাম। তারপর তো আমার চোখ ঝাপসা হয়ে এলো। এরপর আর কিছু মনে নেই। সাদি বাড়িতে বসে কাজ করছিল। ঠিক তখনই সাদির ফোনে কেউ একজন ফোন করে খবর দেয়। সাদি সবটা শুনে তাড়াতাড়ি বের হয়ে যায়। মিথিকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পাঠায়। তারপর নিজের মাকে খুঁজতে থাকে। বর্তমান সাদি হসপিটালের বাইরে এসে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদিকে দেখে এগিয়ে এসে বলে, গুড নুন স্যার। সাদি, ঈশানের আপডেট কি রুহি? রুহি, স্যার ঈশান তিশাকে একটা রুমে 8 দিন আটকে রেখেছিল। তারপর তিশাকে ওর লোকজন দিয়ে কোথাও শিফট করিয়েছে, তা এখনও জানা যায়নি। তিশা আর ঈশানের ছেলে একটা বেবি কেয়ার সেন্টারে আছে। ছেলেটা এবার 3 বছরের হবে। আর ঈশান গত 2 দিন ধরে মিসিং, ফোনও বন্ধ। বাপিকে দিয়ে ট্রেস করার চেষ্টা করেছি, বাট নো রেসপন্স। সাদি, বুঝলাম। ঈশানের খোঁজ না পেলে মা আর দাদুকে পাবো না। লিসেন রুহি, আই ওয়ান্ট ঈশান। রুহি, ওকে স্যার, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। সাদি, ওকে, ফাইন্ড হিম সুন। রুহি, ওকে স্যার। রুহি চলে যাওয়ার পর সাদিও গাড়িতে ওঠে। ড্রাইভারকে বলে, ইন্টেলিজেন্সি অফিস নিয়ে চলো। অফিসে পৌঁছাতেই সব কর্মরত অফিসাররা সাদিকে স্যালুট দেয়। সাদি সোজা গিয়ে একজনের কেবিনে দরজায় নক করে। মে আই কামিং স্যার? রবিন রায়, ইন্টেলিজেন্সি হেড অফিসার। কাম ইন সাদি, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। সাদি, সরি ফর লেট স্যার, আসলে আমার উড বি বেশ ইনজিওর আজকের অ্যাটাকে। রবিন, ইয়া আই নো, রুহি টোল্ড মি। হাউ ইজ শি নাও? Sadi, she is out of danger now, but my mother is missing. Robin, yeah I know. আমার মোস্ট প্রবাবলি মনে হচ্ছে কাজটা ঈশান এবং তার গ্যাংয়ের। ওর তো তোমাদের সাথে আবার পার্সোনাল প্রবলেমও আছে। সাদি, জি স্যার, ওর যে কী প্রবলেম আমি রিয়েলি জানি না। ওর মা মানে আমার চাচি, সেই বা কোথায় তাও জানি না। ইভেন ঈশান এসব আড়ালে বসে করছে, আমার সামনেও আসছে না। লাস্ট 8 মাস আমি রুহি রিদান অনেক চেষ্টা করেছি, বাট নো রেজাল্ট। রবিন, আই নো। ইভেন ঈশান তো তোমার উঠবি মিথির বাবাকেও ভয় দেখিয়ে মিথিকে একজন 45 বছরের নারী পাচারের সাথেও বিয়ে দিচ্ছিল। সাদি, ইয়েস স্যার, বিয়েটা হয়েছিল আমি খবর পেয়ে পৌঁছানোর আগেই। কিন্তু ঈশান কেন জানি না ওই লোকটাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেললে। রবিন, রুহি তো এমন ইনফরমেশনই দিল, বাট মিথির সাথে এমন কেন করছে তা রুহি জানতে পারেনি। সাদি, তবে স্যার এটা শিওর যে ঈশানের মাফিয়া গ্যাংয়ের সাথে কানেকশন আছে। রবিন, ইউ আর রাইট, নয়তো এতগুলো খুন একা করা সম্ভব না। সাদি, ইয়েস স্যার। রবিন, সাদি তুমি আমাদের বেস্ট সিক্রেট এজেন্ট। আই থিঙ্ক এই কেসটা আগেরগুলোর মতো তুমিও সলভ করবে। সাদি, আই এম ট্রাইং স্যার, বাট। রবিন, আই নো তুমি মিথির জন্য ওয়ারিড, বাট চিল ম্যান। ওর সিকিউরিটির জন্য তোমার বাড়ির মেড, দারওয়ান, কুক এসব কাজে আমাদের বেস্ট অফিসারদের রেখেছি। থ্যাংক ইউ স্যার। রবিন, বেস্ট অফ লাক। আর বৌমাকে সুস্থ করে বাড়ি নিয়ে যাও, সব ঝামেলা মিটলে তোমাদের বিয়েতে কবজি ডুবিয়ে খাবো। সাদি একটু হেসে বল, শিওর স্যার। রবিন, চিন্তা করো না, তোমার মাকে খোঁজা হচ্ছে, তুমি আপাতত বৌমার কাছে যাও, ওর লাইফ রিস্ক আছে। সাদি, ইয়েস স্যার। তারপর স্যালুট দিয়ে সাদি অফিস থেকে বেরিয়ে আবার হসপিটালের পথে রওনা হয়। মিথির কেবিনে এসে দেখে মিথি চিল্লাচ্ছে। সাদি দ্রুত মিথির কাছে এসে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে মিথি পাখি? মিথি, সাদি ভাই ওটা ফুপিকে নিয়ে গেছে, ফুপিকে বাঁচাও। সাদি মিথিকে জড়িয়ে ধরে বলে, রিল্যাক্স হও। নার্স ঘুমের ইঞ্জেকশন পুশ করতে গেলে সাদি মানা করে দেয় আর তাদের বেরিয়ে যেতে বলে। নার্সরা বেরিয়ে গেলে সাদি মিথির কোমর জড়িয়ে ধরে, কিন্তু মিথিকে কিছুতেই ঠান্ডা করতে না পেরে মিথির ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। আতঙ্কে থাকা মিথি যেন একদম শিথিল হয়ে যায়। চুপচাপ চোখ বন্ধ করে সাদিকে ফিল করে। কিছুক্ষণ পর সাদি মিথিকে ছেড়ে দিয়ে ওকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। বলে, কিছু হয়নি মিথি পাখি, সব ঠিক আছে, আমি তো আছি। মিথিও শক্ত করে সাদিকে জড়িয়ে ধরে। বলে, ফুপিকে দ্রুত বাড়ি নিয়ে আসবেন তো? সাদি মিথির মুখটা একটু উপরে তুলে চোখ মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলে, নিয়ে আসবো, বাট এখন তোকে দ্রুত সুস্থ হতে হবে, তা না হলে মাকে খুঁজে আনতে আমাকে সাহায্য করবি কিভাবে? মিথি, বলুন আমায় কি করতে হবে?
সাদি মিথিকে ছেড়ে ওর নাকটা টেনে বলে, এখন আপাতত খেতে হবে। সাদি নার্সকে বলে খাবার দিতে। নার্স খাবার দিয়ে গেলে সাদি মিথিকে খাইয়ে দেয়। অল্প একটু খাবার পরই মিথি সাদির হাত থেকে চামচটা নিয়ে বলে, এবার আপনি খান, আমি খাইয়ে দিচ্ছি। আপনি অনেকক্ষণ কিছু খাননি। সাদি, তুই কি করে জানলি? মিথি সাদির মুখের দিকে খাবার তুলে দিয়ে বলে, আমি মনিজিয়া মিথি, বুঝলেন, আমি সব জানি। সাদি, হো বুঝলাম, পাগলি মিথি। মিথি রাগ দেখিয়ে বলে, আবারও পাগলি বলছেন? খাওয়া শেষ করে সাদি মিথিকে ওষুধ খাইয়ে শুয়ে দেয়। তারপরে বলে, তুই একটু রেস্ট নে, আমি একটু বাইরে থেকে আসছি। বলে সাদি চলে যেতে নিলে মিথি সাদির হাত চেপে ধরে বলে। সাদি পেছন ঘুরে মাথার দিকে ঝুঁকে বলে, কিছু বলবি? মিথি, সাবধানে যাবেন আর ফুপিকে তাড়াতাড়ি খুঁজে আনুন। সাদি মিঠির ঠোঁটের পাশে গালে আর কপালে চুমু দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, কথা দিলাম খুব তাড়াতাড়ি মাকে খুঁজে আনবো। তারপর সাদি কেবিন থেকে বেরিয়ে যায়। অপরদিকে সাইমা আহমেদ, সাদির মা, হাত পা চোখ বাঁধা অবস্থায় একটা চেয়ারে বসে আছে। সাইমা আহমেদ, সাদির মা, হাত পা চোখ বাঁধা অবস্থায় একটা চেয়ারে বসে আছে। দরজা খুলে ঈশান প্রবেশ করলো। তারপর আলো জ্বেলে সাইমা আহমেদের সামনে বসে। তার চোখ খুলে দিয়ে বলল, কেমন আছো চাচিমণি? সাইমা আহমেদ চোখ পিটপিট করে কোনো মতে খুলে কপাল কুঁচকে বলে, ঈশান। ঈশান, ফাইনালি চিনতে পারলে। সাইমা, তুই আমাকে এখানে কেন এনেছিস? ঈশান হেসে বলে, ও মা, তুমি জানো না? সাইমা আহমেদ একটু শক্ত করে বলে, কথা ঘোরাবি না, কারণটা বল। ঈশান রেগে পাশে থাকা টেবিলে একটা বাড়ি দিয়ে সাইমা আহমেদের দিকে ঝুঁকে বলে, আমার মাকে মারার প্রতিশোধ নিতে এনেছি। সাইমা, তোর মাকে আমি মেরেছি মানে? ঈশান চিৎকার করে বলে, হ্যাঁ তোমরা মেরেছো, নিজে হাতে মারোনি, কিন্তু আমার মাকে মরতে বাধ্য করেছো। সাইমা, তুই সবটা জানিস না ঈশান, তাই ভুল করছিস। আমি তোকে সবটা খুলে বলছি, শোন প্লিজ। ঈশান চিল্লিয়ে বলে, সব জানি আমি, সব। বলে পাশের টেবিলটা লাথি দিয়ে ফেলে দেয়। রুমের দরজা বন্ধ করে। আর সাইমা আহমেদ চিৎকার করে বলতে থাকে, ঈশান প্লিজ শোন আমার কথা, আমার সাদির কোনো ক্ষতি করিস না প্লিজ। ঈশান সাইমা আহমেদকে তার পুরাতন একটা গোডাউনে রেখেছে। গোডাউনটা শহর থেকে বেশ দূরে। ঈশান গোডাউন থেকে বেরিয়ে সিকিউরিটিদের থেকে কিছু কথা বলে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ঈশান কার ড্রাইভ করতে করতে ভাবতে থাকে, জানো মা, তোমার ছোট ছেলে আজ একটা পুচকু ছেলে। আমি জানি আমি রুহির সাথে অন্যায় করছি, বাট উপায় নেই মা আমার কাছে। আর তিশা, ও আমাকে ধোকা দিয়ে ভাইকে বিয়ে করেছিল, তার শাস্তি দিচ্ছি ওকে। সবাইকে শাস্তি দেবো মা, যারা আমাদের সাথে অন্যায় করেছে। সাদিকে মারবো না মা, মিথিকে কষ্ট দিলে সাদি এমনিই মরে যাবে। সাদির কষ্টে ওর মাও মরে যাবে। বাট মিথিকে প্রথম দেখার পর। এসব ভাবনার মাঝে ঈশান একটা বেবি কেয়ার সেন্টারের সামনে। ঈশানকে দেখে একজন মাঝবয়সী সাদা শাড়ি পরা মহিলা এগিয়ে এলেন। মহিলাটি ঈশানকে জিজ্ঞেস করলেন, কেমন আছেন স্যার? ঈশান, এই তো ভালো। ইভান, ঈশানের ছেলে, কেমন আছে? মহিলা, ভালো আছে স্যার। কথা বলতে বলতে ঈশান প্লে হাউসের সামনে চলে আসে। ছোট্ট ইভান তার বাবাকে দেখে দৌড়ে ঈশানের কোলে উঠে পড়ে। ঈশান ছেলেকে কিছুক্ষণ আদর করে, তারপর ওই মহিলার হাতে 50,000 টাকার বান্ডিল দিয়ে বলে, ইভানের যাতে কোনো অযত্ন না হয়। ঈশানকে যেতে হবে, তাই ইভানকে কোল থেকে নামাতে চায়, কিন্তু ইভান বাবার কোল থেকে নামতে নারাজ। তার আধো স্বরে বাবাকে জানায় যে সে তার বাবার সাথে খেলতে চায়। ঈশান ছেলের আবদার ফেলতে না পেরে ছেলেকে নিয়ে প্রবেশ করে প্লে হাউসের ভেতরে। ছোট্ট ইভান বাবাকে পেয়ে তো অনেক খুশি। সে তার সব খেলনা বাবাকে দেখাতে ব্যস্ত। অপরদিকে সাদি মিথিকে নিয়ে বাড়ি যাওয়ার ব্যবস্থা করছে। কিছুক্ষণ পর সাদি মিথিকে নিয়ে গাড়িতে ওঠে। মিথির হাজারটা প্রশ্নে সাদি বিরক্তির চরম লেভেলে পৌঁছে গেছে। মিথি এক প্রশ্ন বারবার করছে। মিথি, আচ্ছা সাদি ভাই, আমাদের আগে পিছে এত গাড়ি কেন? সাদি উত্তর দিচ্ছে না দেখে সাদির হাত ধরে জাকাতে লাগলো। সাদি বিরক্ত হয়ে মিথির কোমর ধরে কাছে টেনে গলায় বেশ জোরে একটা কামড় বসিয়ে দেয়। মিথি চিৎকার দিতে গিয়েও পারে না, কারণ সামনে রিদান ড্রাইভ করছে। সাদি মিথিকে ছেড়ে দিয়ে বলে, আর কোনো প্রশ্ন করবি না, সময় হলে সব জানতে পারবি। মিথি রাগী চোখে গলায় হাত রেখে সাদির দিকে থেকে চোখ ফিরিয়ে নেয়। তারপর মনে মনে বলতে থাকে,
শয়তান বাঁদর বাজে বদমাইশ লোক। আমার গলা মুখ ঠোঁট কি তোর সরকারি মনে হয় যে যা ইচ্ছা করবি? মিথির ভাবনার মাঝে সাদি উত্তর দেয়, তুই সরকারি না, সাদির পার্সোনাল প্রপার্টি, তাই আমার যা ইচ্ছে তাই করব তোর সাথে। মিথি রসগোল্লার চোখ করে সাদির দিকে তাকিয়ে ভাবতে থাকে যে সাদি বুঝলো কেমন। সাদি সামনের দিকে চোখ রেখে বলে, তোর গবেট মাথাতে এত প্রেশার দিস না, ফেটে যাবে ডাফার। মিথি সাদির থেকে একটু দূরে সরে বসে মনে মনে আয়তাল কুরসি পড়তে থাকে আর ভাবে যে এই লোককে অবশ্যই জিন ভর করেছে। কিছু সময় পরই সাদি আর মিথি বাড়ি পৌঁছে যায়। ফ্রেশ হয়ে সাদি মিথিকে খাইয়ে ওষুধ দিয়ে রেস্ট নিতে বলে। সাদি বাড়ি থেকে বেরিয়ে যায় রিদানকে নিয়ে। রিদান, স্যার আপনি কিভাবে জানলেন যে ম্যাম রায়পুরের প্লাস্টিক গোডাউনে আছে? সাদি, মিথিকে খাওয়ানোর সময় ফোন করেছিল আমাদের স্পেশাল টিম মেম্বার। রিদান, ও আচ্ছা। সাদি আর রিদান গোডাউনে পৌঁছাতে কিছু ছদ্মবেশধারী অফিসার এসে তাদেরকে স্যালুট করে। সাদি সহ সকলে বন্দুক তাক করে সামনে এগোতে থাকে। পরে পুরো গোডাউন তন্ন তন্ন করে খোঁজার পরও সাদি সাইমা আহমেদকে খুঁজে পায় না। সাদি বুঝতে পারে ঈশান টের পেয়েই সাইমা আহমেদকে সরিয়ে দিয়েছে। সাদি বাইরে বেরিয়ে মাটিতে বসে পড়ে, আকাশের দিকে তাকিয়ে বলে, তুমি কোথায় মা, কেমন আছো তুমি? রিদান সাদির কাঁধে হাত রেখে বলে, চিন্তা করবেন না স্যার, ঈশানকে খুব দ্রুত পেয়ে যাব। আমাদের অফিস থেকে ফোন ছিল, তিশাকে শাহবাগে খুঁজে পাওয়া গেছে। তিশা এখন আমাদের কাস্টাডিতে আছে, বাট তৃষা খুব সিক, সুস্থ হলে ও স্টেটমেন্ট নিতে পারবো। সাদি উঠে দাঁড়িয়ে বলে, অফিস চলো। সাদি আর রিদান সহ অন্যান্য অফিসাররা অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। অফিস পৌঁছে সাদি দেখে কাস্টাডির সিক রুমে তিশাকে ডাক্তার চেক আপ করছে। রবিন সাদিকে দেখে বলে, বৌমা কেমন আছে? সাদি, এখন কিছুটা সুস্থ আছে স্যার। রবিন, ডোন্ট ওয়ারি, তোমার মায়ের খোঁজ খুব দ্রুত পেয়ে যাব। সাদি, হোপ সো স্যার। তাদের কথার মাঝে ডাক্তারকে এগিয়ে আসতে দেখে রবিন বলে, হাউ ইজ শি নাও ডক্টর? ডাক্তার, শি ইজ নট সো ফাইন। পেশেন্ট বেশ কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করে না। ওনার ইনজুরিগুলো দেখে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে কেউ তাকে বেশ শক্ত কিছু দিয়ে আঘাত করেছে। শি নিডস টাইম অ্যান্ড কেয়ার টু বি ওকে। রবিন ডাক্তারকে বিদায় জানিয়ে সাদিকে বলে, ঈশানের ইনফরমেশনের জন্য তিশাকে সুস্থ করা খুব দরকার সাদি। সাদি, ইয়েস স্যার। রবিন, ডোন্ট ওয়ারি, ওকে তো সুস্থ হতেই হবে, তাও দ্রুত। তুমি বাড়ি যাও এখন, বৌমা একা আছে, আর মিসেস আহমেদের দিকটা আমি দেখছি। সাদি, ওকে স্যার। সাদি অফিস থেকে বেরিয়ে ঘড়িতে দেখে রাত 11:30 বাজে। গাড়িতে উঠে বাড়ির পথে রওনা হয়। অন্যদিকে মিথি রাত 8টার দিকে ঘুম থেকে উঠে দেখে সাদি বাড়িতে নেই। মেয়েটকে জিজ্ঞেস করলে জানায় সাদি বেরিয়েছে। মিথি তার বারান্দায় রাখা দোলনাতে বসে আছে আর ভাবছে, আচ্ছা সাদি ভাই আশেপাশে থাকলে আমার এমন অদ্ভুত ফিল হয় কেন? সাদি ভাই যখন আমায় চুমু দেয় তখন ইচ্ছে করে না তাকে বাধা দিতে, কেন এমন কেন হয়? আচ্ছা সাদি ভাই তো বলেছিল যে সাদি ভাই আমায় ভালোবাসে না, তাহলে কয়েকবার আমায় চুমু কেন দিল? সব তালগোল পাকিয়ে যাচ্ছে। ধুর। এসবের মধ্যেই বেল বেজে ওঠে। মিথি লাফ দিয়ে বলে, সাদি ভাই এসেছে নিশ্চয়ই। দৌড়ে দরজা খুলতে গিয়ে দেখে মেড আগে থেকেই দরজা খুলে দিয়েছে। মিথির একটু মন খারাপ করে গাল ফুলে এক কোণে দাঁড়িয়ে থাকে। সাদি বুঝতে পেরে বলে, বুঝি আমার খাবারটা আমার রুমে নিয়ে আয় তো, দ্রুত আসবি। মিথি খুশি হয়ে দ্রুত টেবিলে গিয়ে মেডের সাহায্যে সব গোছাতে থাকে। সাদি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে মিথি খাবার নিয়ে হাজির। সাদি, বাহ এত দ্রুত চলে এসেছিস? মিথি হাসি মুখে উত্তর দেয়,
আপনার খিদে পেয়েছে তো? খেয়ে নিন জলদি। সাদি খেতে বসে বলে, তুই এখানে বস, কথা আছে তোর সাথে, খেয়ে তারপরে বলবো। মিথি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সাদি খাওয়া শেষ সে সাদির মেয়েটকে ডেকে সব নিয়ে যেতে বলে। মেয়েট বেরিয়ে যেতেই সাদি দরজাটা একটু চেপে দেয়। মিথি, সাদির ভাই ফুপির খোঁজ পেলে? সাদি, পেয়েছি। পরশু রাতেই মা বাড়িতে চলে আসবে। মিথি খুশি হয়ে বলে, এ তো খুব ভালো কথা। সাদি এবার মিথির দিকে এগোতে এগোতে বলে, তা তো, তোকে এত ভালো খবর দিলাম, এবার আমাকে কিছু দে। মিথি পেছোতে পেছোতে বলে, আপনার তো সবই আছে, আমি আবার কি দেব? মিথি দেওয়ালে গিয়ে বেঁধে গেল। সাদি দুহাত দিয়ে মিথিকে আটকে ধরে। সাদি, কে বলে তোকে আমার সব আছে? মিথি, সবই তো আছে, আর কি চাই বলুন, আমি চেষ্টা করব দেওয়ার। সাদি, ওকে, এখনই আমার ঠোঁটে দুটো বার চুমু দিবি, তাও ওই রকম ফালতুভাবে না, আমি যেভাবে দুবার দিয়েছিস ঠিক সেইভাবে। মিথি চোখ বড় করে বলে, কি? সাদি, তুই চাইলে আমি ডেমো দেখিয়ে দিতে পারি এখন আবার। মিথি কাঁদো কাঁদো আওয়াজে বলে, আমি পারবো না সাদি ভাই, প্লিজ ছেড়ে দাও আমায়। সাদি, চুমু না দিলে কোনো ছাড় নেই, ফাস্ট কর। মিথি বহু চিন্তা করে সাদির মুখ দু হাতে আঁকড়ে ধরে একটা চুমু দেয়, তারপর সরে আসে। দ্বিতীয়বার দিয়ে সরে আসতে গেলে সাদি মিথির ঠোঁট আঁকড়ে ধরে, কোমর ধরে মিথিকে আরও কাছে নিয়ে আসে। কিছুক্ষণ পর মিথির ঠোঁট ছেড়ে মিথির গলাতে কামড় দেয়, দেওয়া জায়গায় চুমু দেয়। মিথিও যেন কোনো এক ঘোরের মধ্যে চলে গিয়েছে, কিন্তু সাদি আবার তার গলাতে কামড় দিতেই মিথি জলদি সরে আসে সাদির থেকে। দেখে সাদি হাসছে আর মিথি গলায় হাত দিয়ে বলে, কি বাজে তুমি সাদি ভাই, এইভাবে কেউ কামড়ায়? সাদি, আমি কামড়াই এভাবে, আর তোকে সহ্য করতে হবে, বলেই মিথিকে আবার কাছে টেনে নেয়, আবারও আঁকড়ে ধরে মিঠির ঠোঁট। এবার সাদি মিঠির ঠোঁটে কামড় দিলেও চুপ করে তা সহ্য করে নিচ্ছে মিথি। মিথি নাম না জানা অনুভূতি বলছে তাকে সাদির সব কথা মেনে নিতে। প্রায় 10 মিনিট পর সাদি মিথিকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে মিথি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সাদি মিথিকে জড়িয়ে ধরে বলে, সব প্রশ্নের উত্তর খুঁজতে নেই মিথি পাখি, কিছু কিছু অনুভূতি নাম না জানাই ভালো। সাদির কথা শেষ হতেই মিথিও সাদিকে শক্ত করে জড়িয়ে ধরে। এভাবে কতক্ষণ জড়িয়ে ধরেছিল তা সাদির জানা নেই, তবে মিথি তার বুকের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। সাদি কোনো মতে মিথিকে কোলে নিয়ে তার বেডে শুইয়ে দেয়, তারপর ফোন আর সিগারেট হাতে ব্যালকনিতে চলে যায়। মিথি আশেপাশে থাকতে কয়েকটা দিন সিগারেট খাওয়া হয়ে ওঠেনি তার, তবে ব্যালকনিতে এসে সিগারেট ধরিয়ে মুখে নিয়ে দুবার টান দিতেই তার সাদির কাছে পাঞ্ছে লাগে। সিগারেট ফেলে দিয়ে পা দিয়ে পিষে বলে, এই মেয়েটা একেবারে নেশা ধরিয়েছে আমায়, ওর নেশাতে এখন সবই পাঞ্ছে লাগে আমার। হঠাৎ সাদির ফোন বেজে ওঠে, রিসিভ করতেই ওপাশ থেকে ব্যক্তি বলে, চলবে।